Hello friends, Assalamualaikum. আজকে তোমাদের সাথে শেয়ার করবো how to use clipboard group in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে clipboard group ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে যে বিষয়টা আমরা করবো করার জন্য আমরা প্রথমে কাট কপির বিষয়টা দেখবো, ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে কাট কপি পেস্টের বিষয়টা। তো কাট আর কপির মধ্যে পার্থক্যটা কি আমরা একটু বুঝি। আমি যখন এই কাট করি তখন এক জায়গা থেকে লেখাটা কেটে পরে পেস্ট করলে অন্য একটা জায়গায় নিয়ে আমরা পেস্ট করতে পারি। আর কপি যখন করি তো অরিজিনাল যে কপিটা থাকে সেখানেও কপি থাকে, এবং আমরা কপি করে আরেক জায়গায় যেখানে ডুপ্লিকেট নিয়ে পেস্ট করি সেখানেও কপিটা থাকে। কাট করলে এক জায়গা থেকে কেটে চলে আসে অন্য জায়গায়, কিন্তু কপি করলে আমরা জানি তো এখানে থাকে, কিন্তু আবার যে জায়গায় পেস্ট করবো সেখানেও থাকে। এখন আমাদের এখান থেকে বিষয়টা আমাদের দেখাই। আমি যদি কাটে ক্লিক করি লেখাটা কিন্তু পুরোটা কাট হয়ে গেল। কাট হওয়ার আমি যদি পেস্ট করতে চাই এখানে কাটসে রেখে আমি দিই, পেস্টে ক্লিক করে পেস্ট হয়ে গেল। সেম বিষয়টা আমি যদি আবার এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দেই, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স এক্স পেস্ট করি, পেস্ট করলে কিন্তু সেই কাটের কাজই করে। পরে আমি যদি পেস্ট করতে চাই কন্ট্রোল ভি দেই, পেস্ট হয়ে গেল। তো এটা হচ্ছে এই কাট কপির বিষয়টা। আর আমি যদি কপি করি তো এটা সিলেক্ট করে কপিতে ক্লিক করলে কপি হলো, এখানে ক্লিক করলে পেস্ট হলো। এখানে কিন্তু এখানেও আছে, আমাদের যে দিক থেকে কপি করছে এদিকেও আছে যেখানে পেস্ট করলাম। এটা হচ্ছে কপির বিষয়টা। আর আমি যদি এটা সিলেক্ট করে আবার কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, বেশ পেস্ট হয়ে গেল। এটা তো আমরা জানি এই বিষয়গুলো স্বাভাবিক। পরে এগুলো করার পরে এখন আমি কাট কপির পরে এখন আমি তো এই পেজটি এখান থেকে এই কাটকপি পেজটির বিষয়ে দেখলাম। এখন আমি একটু ফরম্যাট পেন্টের বিষয়টা দেখি। তো এটা কি কাজ করে, আমি ধরো এই রেখাটা সিলেক্ট করলাম, তারপর এটা আমি ধরো এটার মধ্যে একটা কালার দিলাম। আমি ধরো এই যে এখান থেকে এই বোল্ডটা নিই, আন্ডারলাইন এগুলো আমি কেটে নিজেদের মতো দিতে পারি। তার অনেক বিষয় আছে। পর আমি যদি একটু ফন্ট চেঞ্জ করতে চাই আমি চাইলে একটু ফন্ট চেঞ্জ করতে পারি। এগুলো করলাম, করার পরে এখন আমি ধরো এই লেখাটা সিলেক্ট করা আছে। এখন আমি কি করি, এখন ধর আমি চাই যে আমার এই লেখাটার মধ্যে যেরকম ফরম্যাটিং আছে এরকম হুবহু ফরম্যাটিং আমি আমাদের অন্য একটা লেখার মধ্যে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে কি করবো, মানে এই লেখাটা না, এই লেখাটা শুধু ফরম্যাটিং যেটুকু করছি। তো সেই ক্ষেত্রে আমি এই লেখাটা সিলেক্ট করবো, করার পর আমি যদি ফরম্যাটিং আমাদের ফরম্যাট প্রিন্টারে একবার ক্লিক করি, ক্লিক করলে আমরা কান্ট্রির মধ্যে নিয়ে আসবো। ব্যাস নিয়ে আসলে যে আমি এভাবে কান্ট্রিটা সিলেক্ট করে দিলে এটার মধ্যে এরকম ফরম্যাটিং চলে আসলো। কিন্তু এখন আমি আমাদের কিন্তু হওয়ার পর আমি যদি স্মলের মধ্যে ফরম্যাটিং করতে যাই সিলেক্ট করি, ফরম্যাটিং হচ্ছে না, কারণ এই অপশনটা সিলেক্ট থেকে উঠে গেছে। কিন্তু আমি চাই আমার যেমন ইচ্ছা আমি তেমন সিলেক্ট করবো, মানে অপশনটা এইটা থাকবে, কার্সরটা এদিকে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা সিলেক্ট করে আমি যদি ফরম্যাট পেন্টের উপর ডাবল ক্লিক করি, আমার এখন যেটা মন চায় কান্ট্রি সিলেক্ট করলাম, আমাদের বিষয়টা ফরম্যাটিং হয়ে গেল। আমাদের যে এটা সিলেক্ট করলাম এটাও কিন্তু ফরম্যাটিং হয়ে গেল। মানে আমাদের আগেরবার যেহেতু আমরা একবার ক্লিক করছি তো এই কান্ট্রি করার পরে কিন্তু এখানে সিলেক্টটা উঠে গেছে, কিন্তু যেহেতু দুইবার করছি সেজন্য আমরা যত ইচ্ছে এভাবে ফরম্যাটিং করতে পারি। এতটুকু করবো এদের এতটুকু ফরম্যাটিং হয়ে গেল এরকম। ব্যাস পুরোটা করবো সিলেক্ট করলে ধর পুরোটা এরকম ফরম্যাটিং হয়ে গেল। ব্যাস এগুলো আমি করতে পারি নিজেদের মতো। এটা আমি দেখলাম কি কাজ করে, এটা হচ্ছে ফরম্যাট পেন্টের বিষয়টা। ব্যাস দেখার পরে তো এখন আমি ধরো কি করব, আমি এই পেজটা আসি। আমি কিন্তু আমরা যখন কোনো বিষয় কপি বা কাট করি, কাট করার বা কপি করার পরে কিন্তু আমরা ডাইরেক্ট কন্ট্রোল ভি দিয়ে পেজ করে দিই, কিন্তু এভাবে না করে আমি যদি আমাদের এই পেজটা আসি আসলে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পেস্ট করতে পারি। কেমন যেমন ধর পিকচার দেওয়া আছে, আমি যে এখানে ক্লিক করি এই লেখাটা কিন্তু একটা পিকচার আকারে পেস্ট হয়ে গেল। হওয়ার পর আমি এখানে এগুলো যেরকম সরাই করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস পিকচারের ছাড়া আমি যদি এই যে এখানে আসি বিভিন্ন মাধ্যমে কিন্তু বিষয়গুলো আমরা কি করতে পারি, পেস্ট করতে পারি। আমি যদি শুধু এই টেক্সট অনলি বা এটা দেই দিলে কিন্তু পেস্ট হয়ে গেল। আমি এখন কিন্তু এই যে আবার এই যে এখান থেকে বিষয়টা আমাদের এই দিক থেকে আমরা কাজটা করি, এখানে কি পেস্ট করবো কিরকম ভাবে, কিন্তু এভাবে করা ছাড়াও আমি যখন একটা কন্ট্রোল বি দিয়ে লেখা পেস্ট করি, পেস্ট করার পর এই যে কন্ট্রোল নামে এখানে কিন্তু একটা অপশন আসে। এখানে আমি ধরো যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের কিন্তু লেখাটা আমরা চেঞ্জ করতে পারবো। এই লেখাটা আমাদের এখানে এই যে এরকম ডেজিগনেশন অনুসারে দেখাচ্ছে, ডেজিগনেশন থিম অনুসারে। আমি যদি কিপ সোর্স ফরম্যাটিং দেই মানে এটার মধ্যে হুবহু ফরম্যাটিং এখানে চলে আসবে। ডেজিগনেশন দিলে এরকম, পিকচার দিলে পিকচার আকারে আসবে, এই টেক্সট দিলে শুধু টেক্সট আকারে আসবে, শুধু টেক্সট আকারে, মানে কোনো ফরম্যাটিং থাকবে না। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে আমরা যে ফরম্যাটিং করতেছি এখান থেকে একটা ফরম্যাটিং দেখা দিলেই হবে। ব্যাস এখান থেকে আমরা বিষয়টা করতে পারি, কন্ট্রোল অপশন থেকেও করতে পারি। ব্যাস আবার আমি যদি এভাবে চাইলে যে পেস্ট স্পেশাল আসি, এখানে এসে আমি নিজেদের মতো করতে পারি। এখন আমি যদি কি করি,
আমি যদি এখন ধরো এটা আমি ডিলিট করে দিলাম, লেখাটা সিলেক্ট করে। এখন আমি যদি কি করি, আমরা এই পেজটা আসাবো, স্পেশাল আসার পরে আমি যদি এখন কি করি, এই আনফরম্যাটেড টেক্সট দিয়ে ওকে দেই, তাহলে কিন্তু ফরম্যাটিং ছাড়া এটা সিলেক্ট করছি, আমাদের মানে কপি করছি ফরম্যাটিং আকারে, কিন্তু ফরম্যাটিং ছাড়া কিন্তু বিষয়টা পেস্ট হয়ে গেছে। আবার আমি যদি যেটার পরে আমরা যদি এই লেখাটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করার পরে এটা আমরা ডিলিট করে দিলাম। আবার আমি যদি এখানে আসার পরে পেস্ট স্পেশাল আসার পর যদি আমাদের আমাদের ফরম্যাটেড টেক্সট যেহেতু আনফরম্যাটেড টেক্সট দিছি, তো যে কোনো ফরম্যাটিং করা থাকলে এটা ফরম্যাটিংটা পেস্ট হবে না। আর ফরম্যাটেড টেক্সট দিলে এটা আমাদের ফরম্যাটিং সহকারে বিষয়টা পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে আনফরম্যাটেড ফরম্যাটিং টেক্সটের বিষয়টা। আবার পেস্টে আসার পরে পেস্ট স্পেশাল আসার পরে যদি আমরা এই কোনো পিকচার আকারে পেস্ট করতে যাই, আরো অনেক বিষয় দেওয়া আছে, এগুলো পেস্ট করতে পারি। আমি ধরো জেপিজি পিকচার আকারে পেস্ট করবো, এটা সিলেক্ট করে ওকে দেই। এই দেখো এটা কিন্তু জেপিজি পিকচার আকারে কিন্তু বিষয়টা পেস্ট হয়ে গেল। এখন আমি এটা পিকচার আকারে যেহেতু করছি, তো আমি এখানে পিকচারে যে এই যে বিষয়গুলো করা যায়, পিকচারে বিষয় আকারে কিন্তু এই যে ধরো বিষয়গুলো আমরা করতে পারছি। ব্যাস এগুলো আমি করার পরে এখন আমি যদি এটা আমরা সেভ করতে চাই, যে পিকচারের বিষয়টা আমরা করলাম, সেভ করার ক্ষেত্রে আমি এটার উপর কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ এ পিকচার দেই। এই সেভ এস পিকচার আসার পরে আমাদের লোকেশন দেখিয়ে দিয়ে এই যে আমাদের জেপিজি ফাইল আসছে কেন এটা তো আমরা দেখাই দিই না, কারণ যেহেতু জেপিজি ফাইল এখানে আমরা পেস্ট করছি সেজন্য জেপিজি দেখাচ্ছি। এখন কি নামে আমরা বিষয়টা আমাদের সেভ করব, নাম দেখাই দেওয়ার পর সেভ দিলে সেভ হয়ে যাবে। তাই আমি এখান থেকে এটা সেভ করব না। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পর আবার আমরা পেস্টে আসাবো, পেস্ট স্পেশাল আসার পর এটা ছাড়া যে ফরম্যাটে করতে চাই পেস্ট করতে পারি। ব্যাস এই আমি দেখলাম। দেখার পর আমি যখন একটা বিষয় তোমার দেখাই, আমি যখন এই কপির বিষয়টা করি না, আমি ডাইরেক্ট সিলেক্ট করে কপি ক্লিক করি, কিন্তু কপির মধ্যে কিন্তু এখানে আসলে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, কিন্তু ডিজেবল হয়ে আছে। এটা ইনেবল হবে কিসের ক্ষেত্রে, পিকচারের ক্ষেত্রে। কেমন, যেমন এই যে একটা পিকচার, এটা আমি যদি সিলেক্ট করি, একটু ছোট করি, ব্যাস ছোট করার পরে এটা আমি যখন এই যে এখানে আনলাম, আনার পর আমি যদি এই কপিতে আসি, এখন কিন্তু ডুপ্লিকেট অপশনটা ইনেবল হয়ে গেছে, পিকচারের ক্ষেত্রে কাজটা করবে। এখানে আমি যদি ক্লিক করি ডুপ্লিকেটে ক্লিক করলে কিন্তু এই পিকচারটা একটা ডুপ্লিকেট আকারে চলে আসলো। আবার আমি যদি এই যে এখান থেকে আমরা এদিকে আসার পর ডুপ্লিকেট দিই, এই যে একটা ডুপ্লিকেট আকারে চলে আসলো। এবার আমি একটা ডুপ্লিকেট আকারে পিকচারটা নিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। দেওয়ার পর আবার আমি কি বলছি, এখান থেকে শর্টকাট কিও দেওয়া আছে, আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, এই ডুপ্লিকেট আকারে কিন্তু বিষয়টা চলে আসলো। এটাই হচ্ছে এই বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম। তার মানে যখন এই ডুপ্লিকেটের বিষয়টা দেখলাম, দেখার পর আমি যদি একটা পিকচার নেই, আমি পিকচার নিয়ে থেকে পিকচার আসি, পিকচার আসার পর আমি একটা পিকচার দিয়ে বিষয়টা করতে পারি। কেমন ধর আমি এখানে একটা পিকচার নিলাম, নেওয়ার পর আমি এটা ছোট করি, ছোট করার পর এখানে রাখলাম। রাখার পর আমি যদি এখানে কন্ট্রোল ডি প্রেস করি বা যেভাবেই করি, ক্লিক করলে কিন্তু একটা পিকচারও কিন্তু ডুপ্লিকেট আকারে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। এখন আমি যে আমাদের ক্লিপবোর্ড অপশনের বিষয়টা দেখলাম না, এই ক্লিপবোর্ড নামে কিন্তু একটা আমাদের আরেকটা অপশনে আছে। এই যে ক্লিপবোর্ডের অপশনটা, এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এটা কি কাজ করে, এটা কাজ করা হচ্ছে, আমি ধরো এখানে আসি, আসলে আমার একটা স্লাইড আছে, এই স্লাইডের মধ্যে বিষয়টা দেখাই। এখন আমি যদি পেস্ট করি, তা আমি পেস্ট করলে কি কাজ করবে, আমার সবার লাস্টে যে কপিটা করছি না, সেই কপিটা কিন্তু এখানে পেস্ট হবে। কিন্তু এর আগেও কিন্তু আমি কিছু কপি করছি, এগুলো কিন্তু পেস্ট হচ্ছে না। তা আমি যদি এই আগের কপিগুলো পেস্ট করতে চাই, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু বিষয়টা হয়ে যাবে। তো আমি যদি এই যে এখানে আসার পরে এই পেস্ট দিই, পেস্ট হয়ে যাবে। আবার আমি এভাবে যখন বিষয়টা পেস্ট হয়, পেস্ট হওয়ার পর আমি যদি এদিক করতে চাই, এটা আমি যদি এদিক সিলেক্ট করে আমাদের ডিলিট দিই, ডিলিট করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে এটা ডিলিট করবো, সিলেক্ট করে আমি যদি এই যে এখানে এই সিলেক্ট করে ডিলিট দিই, ডিলিট হয়ে যাবে। আর পেস্ট অল দিলে আমার যত কপি করছি সব কপিগুলো পেস্ট হয়ে যাবে। আর ক্লিয়ার অল দিলে আমার এখানে ক্লিপবোর্ডে যত কপি আমরা যখন কপি করি ক্লিপবোর্ডে জমা থাকে, ক্লিয়ার অল দিলে যত কপি করছি সব কপিগুলো কিন্তু এই ক্লিপবোর্ড থেকে উঠে গেছে। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের আর পেস্ট করলেও পেস্ট হবে না, পেস্ট করি যত পেস্ট করি পেস্ট হচ্ছে না। এই অপশনগুলো কিন্তু ডিজেবল হয়ে আছে, কেন, ক্লিপবোর্ড থেকে সব ডিলিট করে দিচ্ছি সেজন্য। ব্যাস টেবাম ছেড়ে বিষয়টা করতে পারি, টেবাম ছেড়ে কাজটা করতে পারি। এবং খুব সহজ এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ক্লিপবোর্ড গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সব সাথে শেয়ার করবেন। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা হাঁচি দশম তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ স্লাইড গ্রুপ ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তার আমি বিষয়টা করবো, যে আমার বিষয়টা করার জন্য তো প্রথমে আমরা নিউ স্লাইড বিষয়টা দেখি। তো আমার এখান থেকে এই স্লাইডটা এদিকে আছে,
এখন আমি যদি আমার নিউ স্লাইডে ক্লিক করি, এই ধরো এরকম একটা স্লাইড চলে আসলো। আবার আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের স্লাইড আসছে। এখন আমরা এখান থেকে যেটা ক্লিক করবো সেটা আমাদের এখানে চলে আসবে। এখন আমি ধরো আমার কোন স্লাইডে এটা ধরে ক্লিক করলাম, তো এরকম একটা স্লাইড কিন্তু আমার দিকে চলে আসছে, নতুন একটা স্লাইড। তো আসার পর এটার ভিতরে আমরা কাজ করতে পারি। ব্যাস এটা করার পরে আমি যদি আমরা এভাবে স্লাইড আনা ছাড়াও ধরে এটা আমি আনডু করলাম বা ডিলিট করে দিতে পারি। ব্যাস এখানে আসার পর যদি আমরা এখান থেকে স্লাইড নিতে আমরা তো জানি যে এই দিক থেকে কিভাবে স্লাইড নিতে হয়, যেটাই ক্লিক করবো সেটাই চলে আসবে। পরে আমি যদি আমার মধ্যে একটা স্লাইড নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে আমি কিছু কাজ করলাম, কিছু লিখলাম। এখন লেখার পরে মনে হচ্ছে আমাদের অনেক লেখা ধরো টাইপ করে ফেললাম স্লাইডের মধ্যে। এখন আমাদের ধরো মনে হইতেছে যে না, এই আমাদের লেখা সব ঠিক আছে, কিন্তু এই আমাদের মানে এই যে স্লাইডটা যে আছে, আমাদের এই স্লাইডের লেআউটটা এরকম না, অন্য একটা লেআউট হতো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমি নতুন একটা স্লাইড নিয়ে আবার কাজগুলো না করে এই ধর আমরা লেআউটে আসি, যদি এখানে লেআউটে আসার পর আমরা যে লেআউট প্রয়োজন সেটা আমি যদি দেখাই দিই, দেখাই দিলে কিন্তু আমি এখান থেকে লেআউট দেখাই দিলে কিন্তু এই যে হবে, ধরো এরকম লেআউট চলে আসবে। তো লেআউট এসে এটা দেখাই দিলাম, দেখাই দিলে ধরো লেখা সব ঠিকই আছে, খালি লেআউটটাই একটু চেঞ্জ হয়েছে। দেখো আমাদের এভাবে কিন্তু বিষয়টা করতে পারি। এটা আমি দেখলাম, দেখার পরে পরে লেআউট আমরা এভাবে চাইলে চেঞ্জ করতে পারি। সেম বিষয়টা আমি যদি এভাবে না করা, আমি যে এখান থেকে ধরো আমাদের এটা ধরো ডিলিট করে দিলাম, এই যে আমি ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম স্লাইডটা। পর আমি যদি এই স্লাইডটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করি, তো এই যে আমাদের দেওয়া আছে নিউ স্লাইড, এখানে ক্লিক করলে স্লাইড চলে আসলো। এখন আমাদের এটা লেআউট চেঞ্জ করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমাদের দেওয়া আছে কোথায় আমি দেখি, লেআউটে ক্লিক করলে এর দ্বারা বিভিন্ন লেআউট দেওয়ার অপশন চলে আসছে, এখান থেকে লেআউট দিতে পারি। ব্যাস এখন আমি চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা এটা। ব্যাস আবার সেম বিষয়টা আমি যখন নতুন স্লাইড নিই, নতুন স্লাইড নেওয়ার বিষয়টা আমি এই যে এভাবে মাউসের ডান বাটন বা এখান থেকে না করা আমি যদি এটা ডিলিট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করি, তো আমি ধরো এই স্লাইডের নিচে কিন্তু নতুন একটা স্লাইড চলে আসবে। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। এখানে আমি ডিলিট করে দিলাম। আমরা এগুলো দেখলাম কি কাজ করে। দেখার পর ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড, এটা কি কাজ করে, মানে আমাদের যে স্লাইডটা সিলেক্ট করা আছে এটা ডুপ্লিকেট তৈরি হবে। তাই আমি যদি ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডে ক্লিক করি, তো আমাদের এই যে স্লাইডটা সিলেক্ট করা ছিল এটা কিন্তু একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল ধরো। ব্যাস এটা আমি দেখলাম। ডুপ্লিকেটের পরে দেওয়া আছে, এখানে আমরা আবার নিউ স্লাইডে আসি, বা আমাদের দেওয়া আছে স্লাইড ফ্রম আউটলাইন। এখানে ক্লিক করে আমি আউটলাইন থেকে স্লাইড নিতে পারি। সেখানে ক্লিক করার পরে আমি এই যে দিক থেকে আমরা যখন এদিকে ক্লিক করলাম, করার পর আমরা আউটলাইন থেকে যে স্লাইড নিব, তো আমাদের অল আউটলাইন দেওয়া আছে। আমি এখান থেকে যেটা ভালো লাগে দেখাই দিতে পারি। আমাদের টেক্সট ফাইল দেখাই দিলাম। পরে আমার নিচ দিকে আসি, টেক্সট ফাইল কোনটাকে বলে, নোটপ্যাডের কোনো ফাইলকে। ধর আমি আমার এমস্পট ফোল্ডার আসতে এখানে একটা নোটপ্যাডের ফাইল দেওয়া আছে, এটা ওপেন করে আমি তোমাদের বিষয়ে দেখাচ্ছি। তো এটা আমি ধরো ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করলে কিন্তু আমরা আমাদের এখানে কি চলে আসলো, এখান থেকে আমাদের যখন ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের এই নোটপ্যাডের যে ফাইলটা আছে, ফাইলটার পুরো আমাদের এই যে এখান থেকে আমাদের সেই নোটপ্যাডের ফাইলে যত ডাটা আছে সবগুলো নিয়ে একটা স্লাইড, এই অনেকগুলো স্লাইড কিন্তু তৈরি হচ্ছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস আবার আন্ডার করে আমি আগের মতো নিয়ে আসলাম। পরে দেওয়া আছে আমাদের রিউজ স্লাইড। এটা দিলে কি কাজ করে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের ধরো এখানে কোনো কিছু ব্রাউজ করা নাই, আমি ধরো এই যে এখানে ক্লিক করে আমরা ব্রাউজ করতে পারি। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমরা আমাদের এই দুইটা অপশন দেওয়া আছে, আমি কি আমাদের লাইব্রেরি থেকে ব্রাউজ করব বিষয়টা, স্লাইড লাইব্রেরি থেকে নাকি আমাদের ফাইল থেকে ব্রাউজ করব। তা আমি যদি ব্রাউজ ফাইল দিই, দিলে কিন্তু আমাদের এখান থেকে ফাইল থেকে ব্রাউজ করতে পারি। তা আমি ধরো এই ডকুমেন্টে আসলে আমি চাইলে কোনো একটা পাওয়ার পয়েন্টের ফাইল দিয়ে বিষয়টা করতে পারি। ধরো আমি আমার এই পাওয়ার পয়েন্টের ফাইল দিলাম, এখানে আমাদের 6টার উপর কিন্তু এখানে কি দেওয়া আছে, স্লাইড দেওয়া আছে। তা আমি যদি কি করি, এই যে এখানে আমরা এই স্লাইড যে কোনো একটা যেটা আমাদের হোক, এখানে যদি ক্লিক করি, এদের এটার নিচে এই স্লাইডটা চলে আসলো। আবার এই প্রথম স্লাইডের নিচে কোন স্লাইড আনবো, এই আমাদের এখান থেকে মানে এই প্রেজেন্টেশনের মধ্যে অন্য কোনো আমাদের প্রেজেন্টেশনের স্লাইড নিয়ে আসতে পারে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে এই স্লাইড চলে আসবে, এটাতে এরকম স্লাইড চলে আসবে। সেভাবে আমি এখান থেকে স্লাইড নিতে পারি এই প্রেজেন্টেশন থেকে। আবার ব্রাউজ ফাইলে এসে আমরা আবার আমাদের ব্রাউজ করে দিব কোন ফাইলটা, সেই ফাইলে স্লাইডগুলো চলে আসবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা, রিউজ স্লাইডের বিষয়টা। এটা আমি দেখলাম। দেখার পরে আমি তো লেআউটের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম। পরে দেওয়া হচ্ছে রিসেট। এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি ধরো এই আমাদের ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, আমাদের লেখাটা সিলেক্ট করার পরে এই লেখার মধ্যে একটা আমাদের কালার দেই, কালার দেওয়ার পর বোল্ড, ডিটেইল, আন্ডারলাইন আমাদের এই যে এখান থেকে এটা কি, এটার নাম হচ্ছে আমাদের
দা শ্যাডো, এটা আমরা দিতে পারি। দেওয়ার পরে যে আমরা পরে এই যে এখান থেকে এই চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, লেখার সাইজটা যদি বড় করতে চাই লেখার সাইজটা আমরা চাইলে একটু বড় করতে পারি। বড় করার পরে আমরা অন্যান্য বিষয় দেওয়া আছে যেগুলো একটু নিজেদের মধ্যে দেখলেই হবে। লেখার পরে আমি যদি এখান থেকে আবার সেম এই লেখাটার মধ্যে কোনো কিছু করতে চাই, মানে জাস্ট আমরা টুকিটাকি ফরম্যাটিং করতে পারি বিষয়গুলো। এই ধর আমি এখান থেকে এটার মধ্যে এরকম একটা ফরম্যাটিং করলাম। আবার এই যে দিকে আসার পর আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দিলাম, ফন্টের সাইজটা একটু বড় করে দিলাম। পর আমি ধরো এই যে শেপগুলো আছে শেপগুলোর মধ্যে একটু কালার চেঞ্জ করে দেই। এটার মধ্যে আমরা এক কালার দেই, এটারও সিলেক্ট করে আমি ধরো এটার মধ্যে এরকম কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ধরো এখানে জাস্ট কিছু তোমাদের দেখানোর জন্য কিছু ফরম্যাটিং করলাম। করার পর আমি যদি এখন আমাদের হোম মেনুতে আসার পরে এই রিসেট দেই, তাহলে কি কাজ করে আমি একটু দেখি। রিসেট দেই, ধরো আমরা আমাদের কষ্ট করে যত ফরম্যাটিং করলাম সব ফরম্যাটিং রিসেট হয়ে গেল। তো এটা হচ্ছে রিসেটের বিষয়টা, মানে ক্লিক করলে ফরম্যাটিং করলে এটা যদি না প্রয়োজন হয় তার মানে রিসেটে ক্লিক করে, মানে আন্ডো না করে রিসেটে ক্লিক করলে একদম বিষয়গুলো রিসেট হয়ে যাবে। আবার সেম বিষয়টা আমি ধরো আন্ডো করি, আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, আমি ধরো বাইরে কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে রিসেট স্লাইড দিলাম, রিসেট হয়ে গেল বিষয়টা। সেটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এটার পর রিসেটের পর সেকশন, আমি সেকশন তৈরি করতে পারি। ধরো আমি 3 নাম্বার স্লাইডটা কাজটা রাখলাম। রাখার পরে এখন আমরা এই ধরো সেকশনে এসে আমি যদি এখন কিন্তু এই অপশনগুলো নিচে আমাদের ডিসেবল হয়ে আছে, আমি এখন যদি অ্যাড সেকশনে ক্লিক করি আবার এখন কিন্তু এই অপশনগুলো ইনেবল হয়ে গেল। এখন আমি জানি কি করতে পারি, আমরা এই যে সেকশনটাই আমাদের কাছে রাখা আছে এটা আমি রিনেম সেকশনটার একটা নাম দিতে পারি। ব্যাস, পর আমরা এন্টার প্রেস করে আমাদের সেকশনটার নাম চেঞ্জ হয়ে গেল। আর এটা হচ্ছে ডিফিউজ সেকশনটা। দেখার পর আবার আমি চাইলে সেকশন কি করতে পারি, এই দুটো আমি একটু পরে দেখছি, কলাপস করতে পারি, সেকশন এক্সপ্যান্ড করতে পারি। পর আমি যদি এই দুইটা আমাদের এখান থেকে স্লাইড দিয়ে সিলেক্ট করে আমরা কোথায় আসি ডিজাইনে আসার পর আমি এই দুইটা কিন্তু আমরা কি করতে পারি, এই যেভাবে থিম চেঞ্জ করতে পারি। থিম চেঞ্জ করলে কিন্তু এই দুটো চেঞ্জ হলো, এই দুটো চেঞ্জ হলে এইগুলোরও তো চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এগুলো চেঞ্জ হয় না কেন, এইগুলো আলাদা একটা সেকশন। এখন আমি যদি এই সেকশনের মধ্যে আবার আমরা কোনো কিছু করি, এদের কোনো ফরম্যাটিং করি, ব্যাস করলে কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি আমাদের এই সেকশনের মধ্যে আমরা একটার মধ্যে করছি, এখন বাকি স্লাইডগুলোর মধ্যে কিন্তু এই দেখো এই যে এরকম ফরম্যাটিং হয়ে গেছে। এগুলো আমি কিন্তু করতে পারি, এই যে দেখো যে এরকম ভাবে কিন্তু বিষয়গুলো আমাদের সেট হয়ে গেল। এটা আমি দেখলাম আমরা এই থিমের এই সেকশনসের বিষয়গুলো। আবার আমি যদি এই যে এখানে আসি, এখন যদি আমরা সেকশনসে আসি, আমাদের যদি এখন কি করি, এদের এই সেকশনটা সিলেক্ট করলাম, এখন আমাদের যদি এই রিমুভ সেকশন দেয় শুধু এই সেকশনটা কিন্তু রিমুভ হয়ে গেল। আর আমি যদি এখানে আসার পর আমরা সেকশনসে আসি, রিমুভ অল সেকশন দেই, তাহলে সকল সেকশনগুলো রিমুভ হয়ে যাবে, মানে এখানে যত সেকশন আছে সবগুলো আমাদের রিমুভ হয়ে যাবে। এটা দেখার পরে এখন আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করে সেকশনের বিষয়টা করতে চাই, সেম আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে আমরা যদি এখানে একটু দেখি, এই যে অ্যাড সেকশন ক্লিক করলে সেকশন অ্যাড হয়ে গেল। এখন আমরা একটা সেকশনের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমি চাইলে রিনেম করতে পারি। রিনেম এসে আমি কি রিনেম করবো, সেকশনের নাম এই ধরো রিনেম করতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করা আমি চাইলে কি করতে পারি, এই যে আমরা উপরে নিচে নিতে পারি, এই যে উপরে নিচে দিলে এটা দিলে নিচে চলে আসবে, এটা দিলে কলাপস হয়ে যাবে। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে এটা দিলে কি কাজ করবে, এক্সপ্যান্ড হয়ে যাবে। মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ সেকশন দিলে শুধু এই সেকশনটা রিমুভ হয়ে যাবে যেটা সিলেক্ট করা আছে। আর মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি এই যে আমরা আমাদের এই রিমুভ আমাদের অল সেকশন, মানে আমাদের এটা দিলে কি কাজ করবে, সব সেকশনগুলো রিমুভ হয়ে যাবে। এখন আমাদের এই যে বিষয়টা কিন্তু হয়ে গেল, মানে আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ অল সেকশন দিলে আমাদের সব সেকশনগুলো রিমুভ হয়ে যাবে। এটা কি বলছে, আর রিমুভ আমাদের সেকশন এন্ড স্লাইড দিলে যে সেকশনটা সিলেক্ট করা আছে এটা তো রিমুভ হবে, সেকশন রিমুভ হবে, আবার স্লাইডগুলো রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এটা আমি দেখলাম, দেখার পর আমি ধরো মাউসের ডান বাটনে ক্লিক করে এটা আমরা দিলাম, তাহলে আমাদের স্লাইডগুলো থাকলে কিন্তু সেকশন সবগুলো রিমুভ হয়ে গেল। এটাই হচ্ছে বিষয়টা আমাদের কাজ করে। তো এবার সেটা কাজটা করতে পারি। এবার আমরা চাইলে আমাদের খুব সহজেই এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ফন্ট গ্রুপ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলাদেশ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে ফন্ট গ্রুপ ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে ফন্ট গ্রুপের কাজটা মূলত কি, আমি তারা এই যে ফন্টের একটা গ্রুপ দেওয়া আছে, এটার মধ্যে আমি এই বিষয়গুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে দেওয়া আছে আমরা কি যে এই বিষয়টা আমি দেখি, আমি ধরো এই টেক্সটটা সিলেক্ট করলাম, করার টেক্সটের মধ্যে ফন্ট দিতে পারি। আমি চাইলে এই যে ফন্ট চেঞ্জ করতে পারি, টেক্সটটা এই বিভিন্ন ফন্ট দেওয়া আছে,
চেঞ্জ করার পরে আমি যদি ফন্টের সাইজ বড় করতে চাই এখানে এসে বড় করতে পারি। তো ফন্টের সাইজ আমরা যেটা প্রয়োজন দিতে পারি, কিন্তু ফন্টের সাইজ কিন্তু এই যে 60 এটা দেওয়া থাকে, কিন্তু এটা বেশি দেওয়ার জন্য আমরা দিতে পারি, কিন্তু এদিকে কিন্তু 96 পর্যন্ত দেওয়া আছে। যদি এই 96 এটার বেশি ফন্ট সাইজ লাগে তাহলে আমরা কোথা থেকে নিব? তাহলে যেটা আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে আমি যদি 150 দিয়ে এন্টার প্রেস করি, ধরো এই যে এখানে কিন্তু এত ফন্ট সাইজ চলে আসলো। ব্যাস এখন আমি এই যে দিক থেকে যেরকম প্রয়োজন আমরা নিতে পারি। ব্যাস আমি 88 রাখলাম। পর আমি এই যে এখানে ক্লিক করে ধরো ফন্ট সাইজ বাড়াইতে পারি, এখানে ক্লিক করে আবার এই যে ফন্ট সাইজ কমাইতে পারি। পর আমাদের এটার পরে দেওয়া আছে বোল্ড, ইটালি, আন্ডারলাইন। আমি যদি বোল্ড দিই লেখাটা কিন্তু একটু মোটা হবে, আমাদের মানে ইটালি দিলে একটু মানে বাঁকা হবে লেখাটা। আর আমরা আমাদের যদি যে এখানে আন্ডারলাইন দিই নিচে দাগ হবে লেখার নিচে। আবার সেম বিষয়গুলো আমি এটা ধরে উঠিয়ে দিলাম, ব্যাস ক্লিক করে আবার উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পর আমি যদি আবার কিবোর্ড শর্টকাট এর মাধ্যমে করতে চাই, কন্ট্রোল ডি দিলে বোল্ড, কন্ট্রোল আই দিলে ইটালি, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন। ব্যাস এভাবে শর্টকাট এর মাধ্যমে করতে পারি। পর আমরা টেক্সটের শ্যাডো দিতে পারি, আমাদের স্ট্রিক থ্রো দিতে পারি, এগুলো দিতে পারি। পর দেওয়া আছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং কি? আমাদের ক্যারেক্টার গুলোর মধ্যে স্পেসিং দিতে পারি। কিরকম? আমি এখানে আসি, আসার পরে ক্যারেক্টার আমি যদি এখানে কিন্তু নর্মাল দেওয়া থাকে, আমি বেরি থাই দিলে এরকম থাই থাকবে, আমি যদি থাই দিই এরকম থাই দিলে একটু আমাদের আমাদের লেখাটা একটু লেগে থাকবে, আর বেরি থাই দিলে একবার আমাদের চিমিয়ে থাকবে, লেখাটা লেগে থাকবে। আর লুজ দিলে লেখাটা একটু ফাঁক ফাঁক থাকবে, বেরি লুজ দিলে অনেক লুজ, অনেক ফাঁক থাকবে, আমাদের অনেক স্পেসিং থাকবে যেটা আমরা বলি। তাহলে মর স্পেসিং আসি, এখান থেকে মর স্পেসিং থেকে আমরা আরো স্পেসিং দিতে পারি। আমি ধর এখান থেকে দিলাম কি আমরা এখানে 4.5 দেওয়ার পর আমরা ওকে দিই, দেখো কত হয়ে গেছে। এখন আমি যদি আবার এই যে এখানে একটু তোমাদের দেখাই, আমি যদি এই স্পেসিং এসে আমাদের মর স্পেস আসি, তা আমাদের এখান থেকে আমি চাইলে স্পেস দিতে পারি। তো এখন আমি এই যে দিক থেকে এক্সপেন্টেড না কি দিব, আমি যদি এটা দিই যেরকম এখান থেকে আমরা কিরকম দিব 4.5 যদি দিই তাহলে ওকে দিই, এ দেখো কত লেগে গেছে লেখাটা। আবার আমরা এখানে আসার পরে আমরা যদি মর স্পেসিং এসে আমি যদি এখন আমাদের এখান থেকে 0.5 দেই, ওকে দেই, ব্যাস এখন ধরো হালকা একটু হালকা হয়েছে লেখাটা। ব্যাস এগুলো আমি চাইলে এখান থেকে একটু আমাদের যেরকম প্রয়োজন মর স্পেসিং এসে আরো স্পেসিং নিতে পারি। তো নর্মাল দেওয়া থাকে এটাই রাখলাম। রাখার পরে এটা আমরা যখন দেখলাম, পরে দেওয়া আছে কি আমাদের এখানে চেঞ্জ কেস, আমি তাহলে আমাদের চেঞ্জ কেসের বিষয়টা করতে পারি। তা আমি যদি এখানে আসি তো সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস দিলে কি কাজ করে, যে আমাদের এরকম সেন্টেন্সের মধ্যে থাকবে, এটা কিন্তু অলরেডি দেওয়া থাকে। লোয়ার কেস দিলে সব লেখাগুলো ছোট হাতে, আবার আমি যদি এই যে আমাদের আপার কেস দিই সব লেখাগুলো বড় হাতে, আর যদি আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিই প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে। আর আমি যদি আমাদের টুগেল কেস দিই তাহলে আমাদের এর উল্টাটা, মানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে আর বাকি সবগুলা, মানে এটা কি কাজ করে, আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে না আমাদের সকল ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকে, বাকি সবগুলো ছোট। আর আমি যদি এই টোগল কেস দিই তাহলে এটা উল্টাটা কি কাজ করে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতে থাকবে আর বাকিগুলো বড় হাতে, মানে উল্টাটা। ব্যাস এগুলো আমি চাইলে নিতে পারি। ব্যাস এটা দেওয়ার পরে আমরা এটা দেখলাম, যখন দেখার পর আমি চাইলে কি করতে পারি, লেখার মধ্যে কালার দিতে পারি। কালার কিরকম, ফন্ট কালার আসলে যে এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, তাছাড়া এই মর কালার আসলে আরো কালার কি দিতে পারি। পর আমাদের এই যে এখান থেকে এই দেওয়া আছে আমাদের ড্রপার, এখান থেকে আমি চাইলে নিজেদের মতো কালার সেট করে দিতে পারি। এমনি কিরকম দিব যে এগুলো আমি সেট করে দিলেই হবে, দিলে যেরকম কালার, ব্যাস এগুলো আমি চাইলে কালার দিতে পারি। এটা একটু দেখলে আমরা বুঝতে পারবো। ব্যাস দেখার পরে এখন আমি যদি আবার সেম বিষয়গুলো যে ফন্টটা আসি এখান থেকে করতে পারি, এই যে আমরা এই যে ফন্ট চেঞ্জ করতে পারি, বোল্ড ইটালি নাকি বোল্ড ইটালি কিরকম থাকবে, সাইজ, ফন্ট কালার, আন্ডারলাইন, আমাদের আন্ডারলাইনের লাইনটা কিরকম থাকবে দিতে পারি। আন্ডারলাইনে যদি কালার দিতে চাই, আন্ডারলাইনে আমি তাহলে আলাদা একটা কালার দিতে পারি। ব্যাস পরে এটার পরে আমরা স্ট্রিক থ্রো, ডাবল স্ট্রিক থ্রো আরো অপশনাল দেওয়া আছে, এখান থেকে দিতে পারি। আর ক্যারেক্টার স্পেসিং যেটা এই যে এখানে আসলে এখানে আসি ক্যারেক্টার স্পেসিং, এখান থেকে বিষয়গুলো করতে পারি। পরে ওকে দিলে দেখ কিন্তু বিষয়টা কিন্তু সেট হয়ে গেল, যে বিষয়গুলো আমরা করলাম। ব্যাস দেখার পরে আমাদের এটা কি কাজ করে, ক্লিয়ার ফরম্যাটিং, এটা দেখি না, এটা দেওয়া আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে আমরা লেখার মধ্যে আমাদের এতক্ষণ যত ফরম্যাটিং করলাম ক্লিয়ার অল ফরম্যাটিং দিলে সব ফরম্যাটিং গুলো কিন্তু উঠে গেল। তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের ফন্ট গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ প্যারাগ্রাফ গ্রুপ ইন
এমএস পাওয়ার পয়েন্ট বাংলা আজকে আমি তোমাদের শেষে আগ্রহ কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটাকে মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য এখন এই প্যারাগ্রাফ গ্রুপ ছাড়া আমার চাইলে এই যে পাশে যে গ্রুপগুলো আছে এবং যে কাজগুলো আছে প্রত্যেকটা গ্রুপ বা কাজের উপর আমার চাইলে ভিডিও দেওয়া আছে তোমার চাইলে দেখতে পারো। তো এখন এই প্যারাগ্রাফ গ্রুপের বিষয়টা করার জন্য এখন প্রথমে দেওয়া আছে কি বুলেট। তো বুলেটের নাম্বারিং কোনটা বলে, এই ধরো এখানে বুলেট আছে, বুলেটে কিন্তু আমরা এই ধরো কিছু লিখতে পারি। এখন আমাদের মনে হচ্ছে যে না আমরা এই বুলেট দিয়ে লিখবো, না আমরা অন্য বুলেট দিয়ে লিখবো। তো আমরা এখানে এসে বুলেটটা কিন্তু চেঞ্জ করে দিলেই হয়, দিলেই লিখি এই বুলেটে লিখতে পারছি। এখন এই বুলেট আবার লেখার পরে মনে হচ্ছে এখন আমি এই বুলেটে যখন লেখার পর আমি যদি এখন আমাদের মনে হচ্ছে এখান থেকে লিখবো না, আমরা বুলেটের নাম্বারিং এ যাই। তো আমাদের এখান থেকে আমি বুলেটের নাম্বারিং থেকে নিজেদের মতো বুলেট নিয়ে বিষয়টা কাজটা করতে পারি। তো এখন এখানে আসার পরে এ দ্বারা দেওয়া আছে কি সাইজ, আমরা যে বুলেটটা নিবো এটার সাইজ কতটুকু থাকবে এগুলো দিতে পারি। দেওয়ার পরে আমি সাইজটা আমাদের সাইজটা চাইলে যে একটু বাড়ায় দিতে পারি, তাহলে বিষয়টা হবে। পরে আমরা চাইলে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি, ওকে দিই, দেখো সাইজটা বড় হয়ে গেল, কালারটাও চেঞ্জ হয়ে গেল। এখন আমি এভাবে কিন্তু এই বুলেট গুলো ব্যবহার করতে পারি। এখন আমরা এগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমাদের মনে হচ্ছে আমরা পিকচার বুলেট ব্যবহার করব। তো বুলেট আসার পর এখান থেকে তার করা যাবে না, আমার বুলেটের নাম্বারিং আসতে হবে। পরে আমরা পিকচার আসবো, আসার পরে আমরা এখন আমাদের এই যে দিক থেকে আমাদের ফাইল থেকে চাইলে আমরা পিকচার নিয়ে কাজটা করতে পারি। এখন আমরা এই পিকচার বুলেট নেওয়ার জন্য আমি আমার এখানে আসার পর একটা পিকচার দেখাই দিলাম। দেখা দেওয়ার পর পিকচারটা চলে আসলো। এখন পিকচারটা আমরা কিন্তু এত ছোট আসছে, এত ছোট ব্যবহার করবো না, আমরা একটু বড় নিবো। তো আমরা এখানে আসার পর বুলেটের নাম্বারিং আসার পরে যদি আমি একটু বাড়িয়ে দিই, ধর 150 দিলাম। দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দেখো একটু সাইজটা বড় হয়ে গেল। আমি যদি তোমাদের একটু ভালোভাবে বিষয়টা দেখাতে চাই, তো আমি যদি একটু এই 250 করে দিলাম, ধরো এন্টার প্রেস করে দেখো কত বড় হয়ে গেল বুলেটটা। এখন লিখিয়ে দেখতে পাচ্ছি এই পিকচার বুলেট দিয়ে এভাবে লিখতে পারি। এখন আমরা পিকচার বুলেট দিয়ে লেখার পর মনে হচ্ছে না আমরা পিকচার বুলেট দিয়ে লিখবো না, আমরা এখন অন্য বুলেট আমরা দিয়ে লিখবো। তারপর এখানে আসার পর বুলেটের নাম্বারিং আসবো। তো পিকচার বুলেটের পর কাস্টমাইজ নামে একটা অপশন দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর নিজেদের মতো কাস্টমাইজ করে বুলেট আমরা নিতে পারি। তো আমরা এই যে এখান থেকে আমরা এই বুলেট এগুলো কিন্তু স্যাম্পলের অপশনসের মধ্যে চলে আসলো। তো আমরা যেই ফরম্যাটে প্রয়োজন আমরা সেই ফরম্যাটে নিতে পারি। নেওয়ার পরে পরে এই যে আমরা সাবজেক্ট মানে যেই ফন্ট প্রয়োজন এই ফন্ট কিন্তু নিতে পারি। ফলে আমাদের এখান থেকে সাবসেট, এটা কি দেওয়া আছে, সাবসেট আমরা কিরকম রাখবো এদের এগুলো দিতে পারি। এটা দিলে এরকম থাকবে, অ্যারোস দিলে এদের অ্যারোর মতো বুলেট থাকবে, পরে এটা দিলে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি। পরে আমি এখানে কিন্তু আমরা যদি একটু সার্চ দিই স্যাম্বলস নামে কিন্তু একটা বুলেটই আছে, স্যাম্বল। আমাদের এখান থেকে এই স্যাম বল এন্টার প্রেস করি, এদের স্যাম্পলস নামে কিন্তু বিভিন্ন বুলেট চলে আসছে, এখান থেকেও দিতে পারি। তাছাড়া আরেকটা সুন্দর একটা বুলেট আছে, সেটা কি ওয়েব থিংস। আমি যদি ওয়েব থিংস লিখি, এই ওয়েব লেখার পর এন্টার প্রেস করলে ওয়েব থিংস চলে আসলে আমাদের এখন কাস্টমাইজ আসলে ওয়েব থিংস এর মধ্যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বুলেট দেওয়া আছে, আমরা এই ওয়েব থিংস থেকেও নিতে পারি। আমি ধর এটাই নিলাম লাভ টাইপের, পর আমরা ওকে দিলে কিন্তু এরকম আমাদের লাভ টাইপের বুলেট চলে আসলো। পর এটা সাইজ কতটুকু, কালার কি থাকবে দেখা দেওয়ার পরে আমি ওকে দিয়ে কিন্তু এরকম লাভ টাইপের বুলেট চলে আসছে, লিখি এরকম লিখতে পারি লাভ টাইপ দিয়া। পরে আমি যদি আমাদের এখানে আসার পরে বুলেট নাম্বারিং আসার পরে কাস্টমাইজ বা যে কোনো জায়গা থেকে বুলেটটা চেঞ্জ করি, এখন মনে হচ্ছে না এই বুলেটটা চেঞ্জ করা আমার ঠিক হয়নি, আমি যদি রিসেট দিই এটা আবার রিসেট হয়ে গেল। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। পরে আমি যদি বুলেটের পর নাম্বারিং ব্যবহার করতে চাই, এখানে আসার পর নাম্বার কোনটা দেখাই দিতে পারি, বা বুলেটের নাম্বারিং আসার পরেও আমরা এখান থেকেও নিজেদের মতো নাম্বারিং বিষয়গুলো করতে পারি। তা আমি ধর এখন এই যে আমি চাইলে নিজেদের মতো লেখাও করতে পারি, ওই যে যেগুলো আছে এগুলো দিয়ে আমি করতে পারি। কিরকম নাম্বারিং দিব, পরে আমাদের এই নাম্বারিং এর মধ্যে আসলে এই নাম্বারিং এর মধ্যে এই যে কিরকম দিব এটা দিতে পারি। দেওয়ার পরে এখন আমি আমাদের বলছি কি আমাদের এটা সাইজ কত রাখবো, কালার কিরকম রাখবো, এগুলো তো আমি জানি, সাইজ কালার কিরকম রাখবো। আমি ধরো 150 দিলাম সাইজ, আর কালার ধরো আমরা একটু চেঞ্জ করে দিই, মোর কালার থেকে আমি চাইলে নিজেদের মতো কালার নিতে পারি। না পরে এখন আমি আমাদের কি করব, ধরো লাগছে কি স্টার্টেড,
আমরা যে বিষয়টা স্টার্ট করব এটা আমরা আমাদের কোথা থেকে আমাদের স্টার্ট করব। আমি যদি 1 দেওয়া থাকে তাহলে ABC এভাবে স্টার্ট হবে, আর আমরা যদি এর পরিবর্তে আমরা আমাদের 2 দেওয়া থাকে B থেকে স্টার্ট হবে, আমাদের 3 দেওয়া থাকলে C থেকে স্টার্ট হবে। আমি ধরো 3 দিলাম, 3 দেওয়ার পরে আমি 3 দিলাম, দেওয়ার পরে আমি যদি এখন আমাদের কি করি, ওকেতে প্রেস করি, তাহলে কিন্তু C থেকে বিষয়টা আমাদের স্টার্ট হয়েছে, A থেকে স্টার্ট না হয়ে। যেহেতু আমরা 3 দিছি, আবার এখানে আসার পর আমরা যদি 3 এর পরিবর্তে 1 দিয়ে ওকে দেই, তাহলে আবার আমাদের A থেকে স্টার্ট হবে বিষয়টা। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা আমরা দেখলাম। ব্যাস দেখার পরে আমরা আমাদের এদিকে আসি, পর আমরা বুলেটের নাম্বার নিয়ে আসি। ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে। এগুলো দেখার পরে এটা কি কাজ করে, এখানে আমাদের লাগছে ইনক্রিজ লিস্ট লেভেল। এটা দিলে এদের আমাদের ইনক্রিজ হচ্ছে লিস্ট লেভেলটা, আর এটা দিলে লিস্ট লেভেলটা মানে এটা কি বুঝায়, এটা কি দেওয়া আছে, ইনক্রিজ লিস্ট লেভেল দিলে দেখো এই পাশে আসছে এটা লিস্ট লেভেলটা, আর আমি যদি ডিক্রিজ লিস্ট লেভেল দেই এদের এখানে যাচ্ছে। এটা দিলে এই যে এই জায়গায় আসতেছে, এ দেখো এভাবে আসতেছে ডান পাশে, এটা দিলে বাম পাশে আসবে। ব্যাস এইগুলো আমি নিজেদের মতো দেখতে পারি। পরে এটার পর আমাদের দেওয়া আছে কি, আমরা স্পেসিং এর বিষয়টা, এটা কি এটা একটু দেখার জন্য আমি আমার এই লেখাটা ব্যবহার করব। তো আমি এই লেখাটা ধরে সিলেক্ট করলাম, করার পর আমি চাইলে এখানে একটু স্পেসিং দিতে পারি। এখন দেখো লেখাগুলো কিন্তু এইভাবে আছে সুন্দর মতো। এখন আমি চাই যে লেখাগুলো এভাবে আমার ভালো লাগছে না, আমি একটু স্পেসিংটা বাড়াই দিব লেখার। সেই ক্ষেত্রে লেখাগুলো সিলেক্ট করে এখানে আসার পরে আমি চাইলে লেখাগুলোর কিন্তু স্পেসিং বাড়াই দিতে পারি। এখন কিন্তু ডিফল্ট এটা দেওয়া থাকে, তো আমি যদি যেটা দিই আরেকটু বাড়লো, এটা দিলে আরো বাড়লো, এটা দিলে অনেক বাড়বে, এটা দিলে অনেক বেড়ে যাবে। ব্যাস এভাবে আমি চাইলে এগুলো আমরা স্পেসিং দিতে পারি। তাছাড়া লাইন স্পেসিং অপশন থেকে আমরা বিষয়টা করতে পারি। তো এখন এই লাইন স্পেসিং অপশনে এখানেও আসতে পারি এভাবে, বা আমরা এই যে প্যারাগ্রাফ এখানে ক্লিক করে আমি লাইন স্পেসিং অপশনস আসতে পারি। ব্যাস এখন এখান থেকে আমরা বলছি আমাদের বিষয়টা করো, প্রথমে দেওয়া হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি, অ্যালাইনমেন্ট লেফট দেওয়া আছে, অ্যালাইনমেন্টের বিষয়টা এখান থেকে না করে এদিক থেকে হতে পারি অ্যালাইনমেন্ট। এখানে আমরা এটা দিলে এরকম, এটা দিলে সেন্টারে আসবে, এটা দিলে এভাবে আসবে। আমি ধরো এখান থেকে তোমাদের বিষয়টা দেখাই, আমার যদি এই যে লেফট দেওয়া থাকে না, তাহলে কিন্তু লেখাগুলো এই যে এভাবে থাকে, এই দিক দিয়ে আমাদের সুন্দরই থাকে একবার কিন্তু এদিক দিয়ে দেখো কিরকম কিরকম জানো, এই যে এখান থেকে মানে সুন্দর নেই, এদিক দিয়ে কেমন জানি, তোমার ভালো লাগে তোমরা এটা রাখতে পারো। এখন আমি এখানে লেফট কিন্তু দেওয়া থাকে ডিফল্ট, আমি যদি সেন্টার দেই ওকে দেই, এদের দুই দিকে কিন্তু এমন চলে আসছে। এটা হচ্ছে আমরা সেন্টার দিতে পারি চাইলে। ব্যাস পর আমাদের দেওয়া আছে কি সেন্টারের পর রাইট, রাইট দিলে আমাদের ডান দিকে সমান থাকবে, আর বাম দিকে ডান দিকে সমান থাকবে, বাম দিকে এরকম থাকবে, মানে লেফটের উল্টাটা। ব্যাস পরেটার পরে আমাদের জাস্টিফাই দিলে কি কাজ করবে, আমাদের কিন্তু লেফট দেওয়া থাকে, লেফট দিলে কিন্তু এই দেখো এদিক দিয়ে সমান, কিন্তু এদিক দিয়ে কেমন জানি, রাইট দিলে আবার এখান দিয়ে সমান, এখান দিয়ে কেমন। কিন্তু আমি যদি এখানে প্যারাগ্রাফ আসার পরে এটার পরিবর্তে জাস্টই আমাদের এখানে জাস্টিবিউট দেই, তাহলে কি কাজ করবে, আমাদের একবারে এখান দিয়েও সমান থাকবে, এদিক দিয়েও সমান থাকবে, মানে দুই দিক দিয়ে সমান থাকবে, কোনো দিক দিয়ে কোনো রকম থাকবে না। এটাই হচ্ছে মূলত আমাদের এই জাস্টিফাই বিষয়টা। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এখন আমাদের লেফট যেটা দেওয়া থাকে আমি এটাই চাইলে রাখতে পারি। ব্যাস এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। পরে আমাদের এটার পর দেওয়া আছে কি প্যারাগ্রাফ আসি, আসার পর আমরা এখানে ইনডেন্টেশন কিরকম রাখবো, তো বিফোর টেক্সট আমি চাইলে যেখান থেকে 0 দেওয়া আছে আমি চাইলে এখানে বাড়াই দিতে পারি। আমি ধরো 2 দিলাম, এন্টার প্রেস করে ধরো এই যে এরকম চলে আসলো, এরকম আসলো, এই ধরো এই যে এদিক দিয়ে কিরকম ফাঁকা চলে আসলো, এগুলো আমি দিতে পারি বিফোরের মধ্যে। এখন 0 দেওয়া থেকে এটা রাখলাম। পরে স্পেশাল আমি যদি ফার্স্ট লাইন দিয়ে ওকে দেই, এই দেখো আমাদের ফার্স্ট লাইন দিয়ে কি কাজ করে, প্রথম লাইনটা কিন্তু এই যে হালকা একটু এমন থাকবে, আর বাকিগুলো সমানই ভালোই থাকবে। আর আমি যদি ফার্স্ট লাইনের পরিবর্তে আমি যদি হ্যাঙ্গিং দিই, হ্যাঙ্গিং দিলে এই দ্বারা এই যে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি ফার্স্ট লাইন হ্যাঙ্গিং না কিরকম থাকবে, আমাদের নাম দেওয়া থাকে এটাই আমরা রাখতে পারি। বা আমরা যদি এই যে এখান থেকে করতে চাই বাই কত থাকবে 1 দিলাম, 1 দেওয়ার পর ওকে দিই, এই দ্বারা এই যে এখন একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। এখন নাম দেওয়া থাকে আমরা এটাই রাখবো। পরে দেওয়া আছে স্পেসিং বিফোর আফটারে, আমি যদি এখানে স্পেসিং কিন্তু এখন ওকে দিই, এদের সমান সুন্দরভাবে কিন্তু এই বিষয়টা আছে। এখন আমরা যখন দেখলাম, এখন আমি এদিকে আসবো, এখন বলছি স্পেসিং এর বিষয়ে দেখবো। তো স্পেসিং তোমরা বিফোর আফটার এগুলো দিতে পারো নিজেদের মতো। তাছাড়াও এই লাইন স্পেসিং ও দেওয়া আছে। লাইন স্পেসিং কি, এটা আমি যদি এখানে আসলে সিঙ্গেল দেওয়া আছে, আমি যদি 5 লাইন্স দিই তাহলে একটু স্পেসিং বেড়ে গেল। পর আমি যদি 5 লাইন্সের পরিবর্তে ডাবল দেই, আরো বেড়ে গেল। পর আমরা আবার এখানে আসার পর ডাবলের পরিবর্তে আমাদের এই যে এখান থেকে এক্সেসিটি এটা দেই, আবার এই যে এরকম ধরে হয়ে গেল।
এসএসসি দিলে। পরে আমরা আবার এখানে আসার পর এটার পরিবর্তে মাল্টিপল দিই, মাল্টিপল দিলে দেখো কত বেড়ে গেছে। ব্যাস এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। সিঙ্গেল দেওয়া থাকে এটাই আমরা রাখবো, রেখে ওকে দিলে এদের সিঙ্গেল থাকলো। এটার পর আমরা যদি একটু এদিকে আসলে দেখতে পাচ্ছি টেপসের বিষয়টা কিরকম এটা দেখার জন্য আমার সেই ক্ষেত্রে ধরো এই যে এখানে আসার পরে বিষয়টা করার জন্য আমি যে এখানে টেপসের বিষয়টা করব, তো এখানে কিন্তু আমাদের এই রুলারটা থাকতে হবে। রুলারটা আমার আছে, তোমাদের নাও থাকতে পারে। তোমার যদি না থাকে তাহলে তোমরা কি করবে, এই ভিউ মেনুতে আসার পরে এই রুলার টিকমার অপশন উঠানো থাকলে তোমাদের এরকম থাকবে। যদি তোমাদের না থাকে তো আমরা ভিউ মেনুতে আসার পরে এই রুলার থেকে টিকমারটা দিয়ে দিলে এই রুলার চলে আসবে। এগুলো আমি দিতে পারি। ব্যাস এখন আমি যদি আমরা কি করি বিষয়টা করতে যাই, টেপ সেটের বিষয়টা কেমন। এখন লিখি টেপ প্রেস করি, ধরো এই জায়গায় কার্সর আসছে, আবার লিখি টেপ প্রেস করি 2 এর মধ্যে কার্সর আসছে, টেপ প্রেস করি 3 এর মধ্যে কার্সর আসছে। কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি নিজেদের মতো টেপ সেটের বিষয়টা করবো। সেই ক্ষেত্রে আমি ডিলিট করি। ডিলিট করার পর এখন বর্তমান দেওয়া আছে লেফট টেপ। আমি যদি এখন টেপ সেট করি, ধরো 3 এর এদিকে একটা টেপ সেট করি, এই ধরো 3 এর এদিকে একটা এরকম টেপ সেট করলাম। পর আমি আর 7 এর এদিকে একটা টেপ সেট করি। পর আমি এখান থেকে আমরা 11 এর এদিকে একটু টেপ সেট করব। ব্যাস এগুলো আমরা এখান থেকে টেপ সেট করার পরে এখন কিন্তু আমরা লেফট টেপ সেট করছি। এখন লেখা আমি যদি টেপ প্রেস করি তো আমরা ধরো 1 2 এখানে নাই, সে ডাইরেক্ট 3 এর মধ্যে আসছে যেহেতু টেপ সেট করছি। এখন আমি যদি লিখি লেখাটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। আবার টেপ প্রেস করি, এখন আবার এই যে এখানে 7 এর মধ্যে আসছে, লেখাটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। কিন্তু আমি ধরো এই যে এখানে যদি একটু টেপ গুলো ডিলিট করতে চাই, যেভাবে কিন্তু টান দিয়ে ডিলিট করতে পারি। ডিলিট করতে পারি। এটা কিন্তু আমাদের লেফট টেপ দিলে মানে বাম দিক থেকে লেখাটা ডান দিকে যায়। কিন্তু আমি যদি আবার এখানে ক্লিক করি, এখন আমি যদি টেপ সেট করি, বিষয় তোমাদের একটু দেখাই। টেপ সেট করলাম, আবার কোন জায়গায় টেপ সেট করব, এই জায়গায় এখানে একটা টেপ সেট করলাম, এখানে একটা টেপ সেট করলাম। ব্যাস এইভাবে আমরা যখন টেপ সেট করব, এখন আমি লিখলাম, লেখার পর টেপ প্রেস করি, 4 এর মধ্যে কার্সর আসছে। এখন আমি যদি লিখি লেখাটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে নাই, সে লেখাটা 2 দিকে যাচ্ছে। কেন? কারণ আমরা এই যে এই টেপটা সেট করছি, এই টেপের নাম হচ্ছে কি, এই যে এই টেপটার নাম, এটার নাম হচ্ছে সেন্টার টেপ। তো সেন্টার টেপ দিলে এরকম আমাদের লেখাটা 2 দিকে যাবে। এই যে আমাদের এই সেন্টারের মতো। পরে আমরা আবার টেপ প্রেস করে দেখো লেখাটা 2 দিকে যাচ্ছে। এটা হচ্ছে সেন্টার টেপের বিষয়টা। পরে আমি যদি এগুলো উঠাতে চাই, বলছি এভাবে নিচ দিকে ধরে টান দিলে উঠে যায়। টান দিলাম, উঠে গেল। ব্যাস এগুলো আমরা করতে পারি। বিষয়টা করার পরে আবার আমি এটার পরিবর্তে এখানে এটা দিয়ে কি কাজ করবে, এটা হচ্ছে আমাদের এই রাইট টেপ কি কাজ করে, আমি যদি এটা দেই, এই যে এখানে একটা টেপ সেট করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। এখন লেখি আমি টেপ প্রেস করি, এখানে কার্সর চলে আসলো। এখন লেখি যদি আমরা, তাহলে কিন্তু লেখাটা আমাদের ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। কেন? কারণ ওই যে আমরা এখন কিন্তু আর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে না, লেখাটা আমাদের ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। কারণ আমরা যেহেতু রাইট টেপ সেট করছি, এটা সেট করলে আমাদের লেফটের রুলটা মানে আমাদের ডান দিক থেকে বাম দিকে যাবে, আর লেফট টেপ সেট করলে বাম দিক থেকে ডান দিকে যাবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। লিখি এভাবে কিন্তু বিষয়টা কাজ করছে। আবার বলছি টেপ উঠানোর জন্য এভাবে টান দিলে কিন্তু এই যে টেপটা উঠে যাবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আমরা এগুলো একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। এটা দেখার পরে টেপ সেটের বিষয়টা এখান থেকে না করে আমি যদি প্যারাগ্রাফ অপশনে আসার পরে এই যে টেপস বলছে, আমরা এখান থেকেও করতে পারি। আমি এখন যদি টেপসে আসার পর আমাদের ডিফল্ট টেপ স্টপ, মানে ডিফল্ট টেপ স্টপ কিন্তু 1 ইঞ্চি করে দেওয়া আছে। আমি ধর এখানে 1 ইঞ্চি পরিবর্তে দিয়ে দিলাম কত, আমরা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি দিয়ে দিলাম। আমি দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই, দেওয়ার পর আমাদের আবার ওকে দিই। এখন আমি আমাদের যদি এখান থেকে আর কি করি, আমরা কোনো লেখা লিখতে যাই, ধর আমি এখান থেকে যে কোনো লেখা লিখলাম, আমি দেখলাম নেম, টেপ প্রেস করি, ধরো এই জায়গায় কার্সর চলে আসলো, এরকম দিলাম, কলম দিলাম, টেপ প্রেস করি, দেখো আমাদের 3 ইঞ্চি করে কিন্তু বিষয়টা হচ্ছে, লিখতে পারি। আবার আমরা টেপ প্রেস করি, 3 ইঞ্চি করে কিন্তু বিষয়টা যাচ্ছে। কিন্তু আগে 1 ইঞ্চি দেওয়া হচ্ছে, 1 ইঞ্চি যখন ডিফল্ট ছিল তখন কিন্তু 1 এর পর 2, 2 এর পর 3। এখন আমাদের কি চলে আসছে, এখন আসছে 1 এর পর 3, 3 এর পর 6, এরভাবে চলে আসছে, মানে 3 ইঞ্চি করে পারে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পাওয়ার প্যারাগ্রাফে টেপস আসার পর আমাদের যেটা 1 দেওয়া থাকে এটাই দেখবো ডিফল্ট। পরে টেপ স্টপ পজিশন, এটা দেখলাম ডিফল্ট স্টপ, আমাদের ডিফল্ট টেপ স্টপ। কিন্তু টেপ স্টপ পজিশন মানে আমরা যখন এখান থেকে আমরা টেপটা প্রেস করব, কোথায় যে স্টপ হবে, এটা হচ্ছে এই বিষয়টা। আমি ধরো লিখলাম কি, আমাদের এখান থেকে এই 3 তে গিয়ে স্টপ হবে। ব্যাস 3 তে স্টপ হওয়ার পরে আমরা কিভাবে এই লেখাটা হবে, লেফটে সেন্টার রাইট সিগন্যাল, লেফট দিয়ে রাখলাম, সেট দিলে সেট হয়ে গেল। পরে আমরা আমাদের দ্বারা এই যে এখান থেকে দিলাম কি
এরপর আমাদের 3 এর পর কোথায় যে স্টপ হবে 4 এ ধরো দিলাম, এটাই দিলে আমাদের, এবং আমরা থাকবে কি আমাদের সেন্টার, বা আমরা রাইট দিলাম, রাইট দেওয়ার পর সেট দিলাম, সেট হয়ে গেল। সেট হওয়ার পর আবার আমরা আমাদের এই 4 এর পরে আমরা যদি আমাদের এটা ডিলিট করে আমি ধরো পরে আমাদের কোথায় গিয়ে থামবে 5 এ, বা আমরা ধরো এই এখান থেকে এই 0.5 ব্যাস দেওয়ার পরে আমি ধরো এই 6 দিলাম, দেওয়ার পরে আমি এখন যদি সেট দেই বিষয়টা সেট হয়ে যাবে। সেট দিলাম, এখন আমরা কোনটা দিয়ে সেট করব, সেন্টার দিলাম, তারপর সেট দেই, বিষয়টা কিন্তু সেট হয়ে গেল। এখন বিষয়টা তোমরা একটু দেখো খেয়াল করে, আমি যদি এখন ওকে দেই, এখন আমি ধর এখানে কোনো কিছু একটা লিখলাম, ধর আমি নেম লিখলাম, প্রেস করে দেখো লেখাটা গিয়ে এদিকে থামছে। থামার পর আমি যদি এখন লিখি আমাদের কোলন দিলাম, কোলন দেওয়ার পরে এখন আমি যদি আমরা আমাদের প্রেস করে লেখাটা আবার এই যে আমাদের কার্সরটা গিয়ে কিন্তু 4 এর এদিকে থামছে। এখন লিখি লেখাটা কিন্তু আমাদের কিন্তু এই ডান দিক থেকে বাম দিকে আসছে, ডান দিক থেকে বাম দিকে আসছে, এটা আমরা দেখলাম। দেখার পর আবার আমি যদি আমরা আমাদের এখানে আবার প্রেস করি, প্রেস করে এখন লিখি লেখাটা কিন্তু 2 দিকে যাচ্ছে, লিখি এই লেখাটা কিন্তু এর 2 দিকে যাচ্ছে, এটা আমি দেখলাম কি কাজ করে। বাস এগুলো কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি, এভাবে টেপস করতে পারি। আবার আমি যদি ডিলিট করে এখন আমরা প্যারাগ্রাফে আসি, তারপর টেপসে আসি, আসার পরে এখন আমাদের যে টেপসেট গুলো করলাম মূলত এগুলো আমি যদি এখন এখানে কি করে এগুলো তো আমরা সেটে ক্লিক করে সেট করলাম। এখন এটা সিলেক্ট করে আমি যদি ক্লিয়ার দেই, ক্লিয়ার হয়ে গেল, মানে আমাদের এটা চলে গেল। পর আবার ক্লিয়ার অল দিলে কি কাজ করে, আমি যদি ক্লিয়ার অল দিই, ক্লিয়ার দিলে একটা যাবে, ক্লিয়ার অল দিলে যতগুলো আছে সবগুলো চলে যাবে। এখন আমি ওকে দিই, এখন কিন্তু টেপ সেট নাই, লিখি টেপ এদের এই জায়গায় টেপ এই জায়গায়, ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি। ব্যাস এখন আমরা এই টেপ সেটের বিষয়ে দেখলাম। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে আমি এটা একটু দেখি, এটা তো আমরা জানি কি কাজ করে। আমরা এখন যদি লিখি এ দ্বারা লিখলে কিন্তু আমরা বাম দিক থেকে ডান দিকে যায় লেখাটা, আর আমি বলছি এই সেন্টার দিলে এখানে ক্লিক করলে লেখাটা আমাদের 2 দিকে যায়, আর আমরা বলছি রাইট দিলে লেখাটা আমরা ডান দিক থেকে বাম দিকে যায়, জাস্টিফাই দিলে সমান। এই যদি লিখি এ দেখ আমাদের কিন্তু এখন দেখতে পারবো এ দেখো লেখাটা পুরা সমান, যা লিখি সব পুরো সমান থাকবে, এটাই হচ্ছে জাস্টিফাই। এটা আমি দেখলাম কি কাজ করে। বেশ এগুলো কিন্তু এইভাবে আমরা দেখতে পারি। পরে কোলামসের বিষয়টা, এটা দেখার জন্য আমি এই টেক্সটটাই ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। তো কোলামসে কি কাজ করে, আমি ধরো এই লেখাটা কিন্তু এরকম ভাবে আছে, এখন আমি যদি আমরা এখানে আসার পর এখানে 1 কলাম দেওয়া আছে, 2 কলাম দিলে লেখাটা কিন্তু 2টা কলামে বিভক্ত হইলো। আবার এখানে আসার পরে 3 কলাম দিলে 3টা কলামে আসলো। আবার এই 3 কলাম বেশি কিন্তু নাই। তো এখন আমি যদি আমরা এই 3 কলাম ছাড়া 3 কলামের বেশি 4 5 6 7 8 9 10 এরকম নিতে চাই, তাহলে কলাম আসবো, এইসব আমরা নিজেদের মতো করতে পারি। আমি ধরো 5 দিলাম, ওকে দিই, ধরো আমরা 5টা কলামে কিন্তু লেখাগুলো চলে আসলো। ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি। তার আমাদের 1 কলাম যেটা আছে এটি রাখলাম, ব্যাস রাখার পর আমি যদি এখন আমাদের এগুলো তো আমরা লেখা থাকা অবস্থায় দেখলাম। এখন আমি যদি কি করি, আমরা এভাবে ডাইরেক্ট, আমি ধরো এভাবে ডাইরেক্ট কি করলাম, এই ধরো 3 বা 2 কলাম দিলাম, ধরো আমি এখান থেকে এই কলামস এসে আমরা 4 কলামস দিলাম, দেওয়ার পর আমি এখন ওকে দিলে এখন কিন্তু এখানে 4টা কলাম চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাবে কখন, আমি যদি এখানে লিখতে থাকি, আমরা লিখতে থাকি, এই দেখো লেখাটা এতটুকু লেখার পরে কিন্তু আর লেখাটা যাচ্ছে না, লিখি এতটুকু লেখার পরে আর লেখাটা যায় না। কেন যাচ্ছে না, কারণ যেহেতু আমরা কি করছি, এই লেখাটাকে আমরা 4টা কলামে বিভক্ত করছি। এই যে এটা এক পর্যন্ত কলাম, আমি লিখি আমরা লিখতে থাকার পরে এখন আমরা লিখলাম, লেখার পর এখন এন্টার যখন আমরা দিলে কিন্তু নিচের জায়গা নিবে না। আমি এন্টার প্রেস করলে এই ধরো পরে এখানে চলে আসলো। এখন আমরা লিখি যে এখানে এইভাবে লিখতে পারি, লেখার পর আমরা এখন যদি লিখলাম, লেখার পর এন্টার প্রেস করলে এখানে কিন্তু আর জায়গা নিবে না। এন্টার প্রেস করি, এদের আমাদের এখানে জায়গা নেয় না, তাই যে পরের কলামে চলে আসছে। লিখি এই যে এখন কিন্তু আমরা লিখতে পারছি, আমরা দেখি এদের লিখতে পারছি, এই যে আবার এখানে চলে আসছে। ব্যাস এগুলো কিন্তু আমরা একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে এখন দেখো কলাম গুলা জানি কিভাবে কিরকম আছে। এখন আমি চাই কি করতে, কলাম গুলা যেন স্পেসটা একবারে সমান হয়ে যায়। আমি যদি একটু এদিকে এগুলো সিলেক্ট করে এখানে আসার পর কলামসে আসি, এসে 4টা কলাম কিন্তু এখানে আছে, কিন্তু স্পেসিংটা কিন্তু কেমন একটু লেগে গেছে। এখন স্পেসিং 0 দেওয়া আছে, আমি যদি স্পেসিং 1 দিয়ে ওকে দেই, দেখো স্পেসিংটা কিন্তু আমাদের সবগুলা কলামের স্পেসিং সমান 1 1 1। এই দেখো এখন কিন্তু কলামগুলো একটু সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমি যদি একটু আন্ডার করি, আগে কিন্তু কলামগুলো কিরকম যায় নিছিল, পরে আমরা যখন 1 ইঞ্চি দিলাম তখন কিন্তু যেভাবে মানে স্পেসিংটা কলামের ঠিক আছে। ব্যাস এভাবে আমি চাইলে বিষয়গুলো করতে পারি, কোনো লেখা দিয়েও করতে পারি, বা কলামটা দেওয়ার পরে আমরা লিখতে পারি। এখন আমরা আবার যদি 1 কলাম দিয়ে একটা কলামে চলে আসলো বিষয়গুলো, ব্যাস আমরা এগুলো ডিলিট করে দিলাম। তো এটা আমি দেখলাম এই বিষয়টা মূলত কি কাজ করে।
বেশ দেখার পরে আমরা এই কলামসের পরে দেওয়া আছে কি টেক্সট ডিরেকশন। এটা দেখার জন্য আমি এখানে আসলে আমার এখানে একটা আমাদের ডাটা তৈরি করা আছে, তো আমি এই লেখাটা সিলেক্ট করলাম। তো টেক্সট ডিরেকশন, এখানে কিন্তু টেক্সট ডিরেকশন আমরা এখানে বিষয়গুলো করতে পারি। টেক্সট ডিরেকশন থেকে এখন কিন্তু বর্তমানে এরকম সোজা এরকম লেখাটা দেওয়া আছে। এখন আমাদের টেক্সট ডিরেকশন হরিজন্টাল দেওয়া আছে। আমি যদি এই রুটেড অল টেক্সট এটা দিই, এভাবে চলে আসলো। এটা দিলে আবার এভাবে লেখাটা চলে আসলো। আমি যদি এই যে এখান থেকে স্টেক দেই, তাহলে কিন্তু লেখাটাই দেখো কিভাবে চলে আসছে, এমএসটি ডট কিভাবে লেখাটা চলে আসছে। তো এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। এখন আমি হরিজন্টালি রাখলে এরকম চলে আসলো। পরে অ্যালাইন টেক্সট, এটা কি কাজ করে, আমরা বোটম দেওয়া থাকলে এদেরও আমার বোটম কিন্তু দেওয়া আছে, তাই কিন্তু এই যে ধরো লেখাটা এরকম নিচে এরকম বোটম আছে। এখন আমি যদি আমার লেখাটা কিন্তু এই নিচে আছে, আমি যদি মিডিয়াল দিই মাঝখানে লেখাটা, আমি যদি এখানে টপ দিই, টপ দিলে দেখো লেখাটা উপরে চলে আসছে। এগুলো কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। এটা আমি দেখলাম। আবার আমি এখান থেকে বোটম দিই, আবার বোটমে মিডিয়াল দিলে দেখো মিডিয়ালে চলে আসে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। অ্যালাইন টেক্সটের বিষয়টা আবার বিষয়গুলো আমি এখানে আসার পর যদি আমরা এই টেক্সট ডিরেকশনে মোর অপশনস আসি, নিজেদের মতো টেক্সট ডিরেকশন সেট করতে পারি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিরকম থাকবে আমি এগুলো থাকলে নিজেদের মতো দিতে পারি। টেক্সট ডিরেকশন কিরকম থাকবে, আমাদের অটো ফিট এগুলো কিরকম থাকবে আমি নিজেদের মতো দিয়ে দিতে পারি। ব্যাস পর আমরা লেফট মার্জিন চাইলে কমাইতে বাড়াইতে পারি। এগুলো আমি রাইট মার্জিন, স্টপ মার্জিন, কলাম এগুলো আমি চাইলে বিষয়গুলো করতে পারি। এটা একটু দেখলে বুঝতে পারবো। সেম অ্যালাইন টেক্সট আসার পরে মোর অপশন আসা, সেম অ্যালাইন টেক্সটও কিন্তু আমরা নিজেদের মতো সেট করতে পারি। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিরকম থাকবে, টেক্সট ডিরেকশন হরিজন্টাল না, এখান থেকেও চেঞ্জ করতে পারি। যেটা দিলে এভাবে থাকবে। এগুলো দেওয়ার পরে আমরা এগুলো করতে পারি। লেফট অ্যালাইনমেন্ট, পরে এটা আমাদের র্যাপ টেক্সট ইন শেপ এরকম টিকমার্ক দেওয়া থাকে। আমি যদি এই যে কলামসে আসি, আমি চাইলে এগুলো একটা কলামস বিষয়গুলো করতে পারি। তো এখানে আসার পর আমি যদি এখন 4 দেই, আমাদের 4টা কলামের বিষয়টা চলে আসবে। স্পেসিং কিরকম দিতে পারি, ওকে দিই, এইভাবে কিন্তু লেখাগুলো 4টা কলামে চলে আসলো। এগুলো আমি করতে পারি। ব্যাস আবার আন্ডার করলে আগের মতো চলে আসবে। এখন আমি ধরো এটা আমরা ক্লোজ করলাম। এটা আমরা দেখলাম কি কাজ করে। পরে আমাদের টেক্সট ডিরেকশন আর অ্যালাইন টেক্সটের বিষয় দেখার পরে কনভার্ট টু স্মার্টার, এটা কি কাজ করে আমি ধরো সেই জন্য একটা ডাটাই রাখছি। এখন আমি ধরো এই লেখাটা কিন্তু এখন কিন্তু এখানে একটা স্লাইডের টেক্সট হিসাবে আছে। এখন এটাকে আমরা স্মার্ট আর্টে কনভার্ট করার জন্য লেখাগুলো সিলেক্ট করে আমি যদি কনভার্ট টু স্মার্ট আর্টে আসি, বিভিন্ন স্মার্ট আর্টে আমরা কনভার্ট করতে পারি। তাছাড়া আমরা যদি এই যে এরকম স্মার্ট আর্টে কনভার্ট করা ছাড়া আমাদের মধ্যে এরকম স্মার্ট আর্টে কনভার্ট করবো, আমরা এগুলা করবো না, মানে আমরা অন্য নিজেদের মতো করবো। সেই ক্ষেত্রে আমরা কি কাজ করবো, আমরা এই যে মোর এখানে স্মার্ট আর্টে ক্লিক করবো। পরে পিকচার আসার পরে পিকচার নাকি প্যারামিড নাকি আমাদের এখান থেকে মেট্রিক্স নাকি রিলেশনশিপ নাকি হাইরিসি, পর আমাদের দেওয়া আছে সাইকেল, প্রসেস, লিস্ট, অল, এগুলোর থেকে আমরা নিতে পারি। আমি ধর পিকচার টাইপের স্মার্ট আর্ট নিব, এটা দিলে এটারও দেখায় কিরকম থাকবে, এটা দিলে এরকম থাকবে, এটা দিলে এভাবে থাকবে, এটা দিয়ে এভাবে। এগুলো কিন্তু আমরা একটু ক্লিক করে এই যে এখানে প্রিভিউ থেকে দেখে নিতে পারি। তাছাড়া কোনটার নাম কিরকম এগুলো কিন্তু আমি দেখে নিতে পারি। তো এটা দিলে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি। আমি এই যে এটা আমি ধরো এরকম স্মার্ট আর্ট নিব, এটা দেওয়ার পর আমি যদি এখন ওকে দিই, এই যে এরকম চলে আসলো। এখন এই লেখাগুলোকে টেক্সট গুলাকে কিন্তু এরকম স্মার্ট আর্টে চলে আসলো। এখন আমাদের চাইলে পিকচার দিতে পারি। পিকচার আমরা এখান থেকে আমাদের এই আমাদের এখান থেকে ব্রাউজ করে আমরা আমাদের ফাইল থেকে নিতে পারি। ব্যাস এখানে তোমরা বাংলাদেশি পিকচার দিয়ে দিলাম, পরে তোমরা এগুলো নিজেদের মতো করতে পারো। এখন আমাদের দেওয়া আছে লেআউট। আমি যদি এগুলো লেআউট চেঞ্জ করতে চাই, এদের লেআউট দেওয়া আছে, আমি চাই এগুলো লেআউট চেঞ্জ করতে পারি নিজেদের মতো। এদের এগুলো লেআউট কিন্তু চেঞ্জ করতে পারি। পর চেঞ্জ কালার, আমি স্মার্ট আর্টের কালার চেঞ্জ করার জন্য এই কালার কিন্তু চেঞ্জ করতে পারি। স্মার্ট আর্ট স্টাইলস, আমি চাইলে স্মার্ট আর্টের স্টাইল দিতে পারি। এখন যেটা দিলে এরকম স্টাইল চলে আসবে স্মার্ট আর্টে, এটা দিলে দেখো যে এরকম স্টাইল কিন্তু চলে আসে, এটা দিলে এরকম স্টাইল চলে আসছে স্মার্ট আর্টে। ব্যাস এগুলো আমি নিজেদের মধ্যে একটু দেখলেই বুঝতে পারবো। রিসেট গ্রাফিক্স দিলে এ দেখো আবার সব আগের মতো চলে আসছে। এগুলো আমি দিতে পারি, আবার আন্ডার করতে চলে আসলো। পরে অ্যাড শেপ আর অনেক বিষয় দেওয়া আছে। বেশ বিষয়গুলো করার পর আমি যদি এখন আমাদের বাইরে কাজটা রাখি, দেখো সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। বিষয়টা দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamu alaikum. I'm Shadda and today I'm going to share about how to use drawing group in
MS পাওয়ার পয়েন্ট বাংলা ক্লাস আমি তোমার শেয়ার করবো কিভাবে আমরা MS পাওয়ার পয়েন্টের মধ্যে ড্রয়িং বুক ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের হোম মেনুতে আসবো। এখানে আসার পরে আমরা এই ড্রয়িং গ্রুপস এর বিষয়টা বলছি দেখবো। সেই ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে ড্রয়িং। আমি এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারি, এগুলো হচ্ছে শেপস এর অপশন। তো আমাদের এই শেপস থেকে বিভিন্ন ধরনের শেপস নিতে পারি। তো আমি ধরো এই শেপসটা নিলাম, নিলে এটা চলে আসলো। আমি যদি আরো শেপস প্রয়োজন পড়ে, আমি যদি এই যে এখান থেকে কি শেপস নিতে চাই এখান থেকে নিতে পারি। আমি ধরো কোনটা এটা নিব, দিলে ধরো এই শেপসটা চলে আসলো। আমি ধরো কয়েকটা শেপস নিব তোমাদের বিষয়টা দেখানোর জন্য, ধরো এই শেপসটা নিব, ব্যাস নিলে কিন্তু এই শেপসটা এগুলো চলে আসলো। ব্যাস এখন আমাদের যখন বিষয়টা আসলো, আসার পর আমি ধরো এখানে এটা কান দিয়ে দিকে নিয়ে আসলাম। এখন আমি প্রথমে অ্যারেঞ্জের বিষয়টা দেখবো। এখন ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড, এটা কি? এটা দেখার জন্য আমি ধরো এই প্রত্যেকটা শেপের এক একটা কালার দিয়ে নিতে হবে, তাহলে সেটা করতে একটু সুবিধা হবে। এখন আমি ধরো এই কালার দিয়ে দিলাম, ব্যাস এগুলো আমি এভাবে করলাম। করার পরে এখন আমরা বিষয়টা যে করবো, আমি যখন একটা শেপ নেই তখন কিন্তু এই ড্রয়িং টুলস না অপশন চলে আসবে। এই ড্রয়িং টুলস এর মধ্যে আমরা যে বিষয়গুলো করতে পারি এই বিষয়গুলো আমরা এখান থেকে করবো। এখন আমি আমাদের এই এখান থেকে বিষয়টা যে আমরা করবো সেই ক্ষেত্রে আমি ধরো এই শেপসটা এটার উপর রাখলাম, এটা আবার এটার উপর রাখলাম। এখন সবার লাস্টের যে শেপসটা এটা আমরা সিলেক্ট করলাম। এখন আমি যদি আমরা অ্যারেঞ্জ আসার পরে বিং টু ফন্ট দেই, তাহলে এই শেপসটা যত শেপ আছে সবার উপরে চলে আসবে। আর আমি যদি অ্যালার্ন আসার পর সেন্ড টু ব্যাক দিই, তাহলে এই শেপসটা যেটা আছে এটা সবার নিচে চলে যাবে। আর আমি যদি আমাদের ব্রিং ফরওয়ার্ড দিই, তাহলে আমাদের যে শেপসটা সিলেক্ট করা আছে এটার উপরের যে শেপসটা আছে সেটার উপরে আসবে। আর আমাদের সেন্ড ব্যাকওয়ার্ড দিলে যে শেপসটা আমাদের এই শেপসটা নিচে কোনো শেপস থাকলে সেটার নিচে চলে যাবে। আর আমাদের ব্রিং টু ফন্ট দিয়ে আমাদের সবার সব শেপের উপরে, আর সেন্ড টু ব্যাক দিলে সব শেপের নিচে। এটাই হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে পার্থক্য। পর আমাদের এটার পরে ধর আমরা এখানে এই শেপসটা রাখলাম, এখানে রাখলাম, এটা এদিকে রাখলাম। রাখার পরে আমি ধরো কন্ট্রোল প্রেস করে এই সবগুলো শেপ সিলেক্ট করলাম। করার পর আমি অ্যারেঞ্জ আসি। এখন গ্রুপের বিষয়টা কি? আমি গ্রুপ দিলে কিন্তু এই শেপস গুলা কিন্তু গ্রুপ হয়ে গেল। গ্রুপ হইলে আমরা চাইলে এগুলোকে আমরা নিজেদের মতো দেখো আমাদের একসাথে কিন্তু এই ছোট বড় করতে পারি। ব্যাস এই যে আমরা একসাথে কিন্তু এই ক্লিক করলে একসাথে আমরা এদিকে সেদিকে নিতে পারি। আমি যদি এই যে দেখি এইদিকে সেদিকে কিন্তু একসাথে নিতে পারছি। কিন্তু আবার আমি যদি এখানে আসার পর আমরা এই আনগ্রুপ করে দিই, এই আমাদের ধর আবার আগের মতো চলে আসলো আনগ্রুপ। আবার আমি যদি রিগ্রুপ করে দিই পুনরায় গ্রুপ হবে। আর আনগ্রুপ করলে এদের এরকম গ্রুপ চলে আসলো। এখন এখন কিন্তু সবগুলো একসাথে বিষয়গুলো কাজ করছে না। এটা হচ্ছে এই বিষয়গুলো। এটার পর দেওয়া আছে অ্যালাইন। অ্যালাইন কি? অ্যালাইনের বিষয়টা দেখার জন্য আমি ধরো এই বিষয়গুলো একটু এইভাবে রাখি, এভাবে এভাবে এভাবে। তো বিষয়টা রাখার পরে আমি ধরো এগুলো এটা একটু উপরে রাখি, বিষয়টা সুবিধার্থে আমাদের নিজেদের মতো একটু রাখলেই হবে। তো আমি এই সবগুলো শেপ ধরে একটু ছোট করে নিব, তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। আমি ধরো এই শেপটা ছোট করে নেই, আমি ধরো এটাও আমি একটু ছোট করে নিব, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে। এটা এদিকে, এটা এখানে, এটা এখানে। এখন আমাদের ধরো এই সব শেপগুলো কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে এখন আমি ধরো কি করব, অ্যালাইন আসি। অ্যালাইনের মধ্যে অ্যালাইন লেফট দিলে কি কাজ করে? এখন কিন্তু শেপগুলো দেখো কিরকম ভাবে আছে। অ্যালাইন লেফট দিলে বাম দিকে শেপগুলো আর বাম দিকে একবার সমান থাকবে। আবার আমি যদি এই অ্যালাইন লেফটের পরিবর্তে অ্যালাইন আসার পরে আমরা আমাদের এই যে এখান থেকে অ্যালাইন সেন্টার দিই, সেন্টারে অ্যালাইনের বিষয়গুলো শেপগুলো সমান থাকবে। আর আমি যদি রাইট দিই তাহলে রাইট দিকে সমান থাকবে অ্যালাইন। পর আমাদের এটা পর দেওয়া শিখি আমাদের এই যে এখান থেকে করতে পারি বিষয়গুলো। অ্যালাইনে আসি, আসার পরে টপ মিডিয়াল বটম, এটা কি? আমি ধরো এখানে বিষয়টা দেওয়ার জন্য আমি এটা এদিকে রাখলাম, এই শেপসটা এদিকে রাখলাম। এখন আমি এগুলো সবগুলো সিলেক্ট করে আমি এখন কি করব, অ্যালাইনে আসবো। অ্যালাইনে আসি, তো আমরা অ্যালাইন টপ দিলে এই অ্যালাইন এটা অ্যালাইনগুলো শেপগুলোর অ্যালাইন টপে সমান থাকবে। আমি যদি অ্যালাইন আসার পর আমরা মিডিয়াল দিই, মিডিয়াল অ্যালাইনটা সমান থাকবে। আবার আমি অ্যালাইন আসার পর অ্যালাইন বটম দিলে আমাদের এখানে বটম অ্যালাইনটা সমান থাকবে। এগুলোই হচ্ছে আমাদের অ্যালাইনের বিষয়গুলো। পরে আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এটা কি কাজ করে? ধরো এই শেপটা এই দুইটা এখানে রাখলাম, এটা ধর অনেক ফাঁকা রাখলাম। এখন এই দুইটা আমি ধরো এই সবগুলো আমরা সিলেক্ট করলাম, এই সবগুলো শেপগুলা। এখন আমি যদি আমরা কি করি, অ্যালাইন আসার পর অ্যালাইন আসি, আসলে কিন্তু দেখো এই দুইটার মাঝখানে কত ফাঁকা, এই দুইটার মাঝখানে কত আমাদের কম ফাঁকা। এখন এখানে আসার পর যদি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই, প্রত্যেক শেপগুলোর মাঝখানে কিন্তু সমান ফাঁকা। আবার হরিজন্টালি পর আমি যদি আবার এই যে এই শেপসটা এইভাবে নিচে নিয়ে আসলাম, পর আমরা এই যে এটা এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা ধরে আমরা এই শেপসটা এদিকে রাখলাম,
ব্যাস রাখার পর আমি টান দিয়ে নিয়ে আসি। এখন আমি এটা একটু উপরে রাখি, রাখার পর এই শেপটা একবার লেগে এভাবে রাখি, এটা একটু ফাঁক রাখি মাঝখান দিয়ে। এখন আমি যদি কি করি, এই কন্ট্রোল প্রেস করে সবগুলো শেপ সিলেক্ট করে আমরা এখন যদি আমরা অ্যালাইন আসার পরে অ্যালাইন আসি, এখন যদি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেয় তাহলে আমাদের ভার্টিক্যাল পাবে। এই দুইটা শেপের মাঝখানে যেটুকু ফাঁকা, এই দুইটা শেপের মাঝখানে সেটুকু ফাঁকা। এটা আমি দেখলাম কি কাজ করে অ্যালাইনের বিষয়। পরে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, পরে অ্যালাইন টু স্লাইড, অ্যালাইন টু সিলেক্টেড অবজেক্ট, এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ব্যাস করার পরে অ্যালাইন্সের পর এটা আমরা দেখলাম অ্যালাইন্স, পরে দেওয়া আছে কুইক স্টাইল। কুইক স্টাইল দিয়ে কি কাজ করে, আমি ধরো এই শেপসগুলো এদিকে রাখলাম। কুইক স্টাইল হচ্ছে আমি কোনো শেপ সিলেক্ট করে আমি চাইলে এগুলো আমাদের কুইক স্টাইল দিতে পারি। এখানে আসলে দেখো কত সুন্দর সুন্দর এখানে স্টাইল দেওয়া আছে। এদিক থেকে আমাদের যেটা ভালো লাগে, তোমাদের ভালো লাগলে কুইক স্টাইল দিতে পারো। পরে যেগুলো দিতে পারি আমরা আমাদের আদার থিম ফাইল, দেখো যে কালো, এগুলো আমরা বিভিন্ন থিমস দেওয়া আছে, আমি চাইলে এগুলো থিমস দিতে পারি। এই মাউস পয়েন্টার নিলেই কিন্তু দেখায় কিরকম থাকবে, এদের মাউস পয়েন্টার নিলে আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমি করতে পারি। ব্যাস এটা দেখার পরে পরে শেপ ফিল আমরা জানি আমাদের শেপের ফিল কিরকম থাকবে। পরে আমি যদি এখানে এই যে এদিক থেকে আমরা চাইলে এই মর ফিল কালার থেকে আমরা আরো ফিল কালার নিতে পারি। আবার কোন একটা শেপ সিলেক্ট করে এখানে আসার পরে যদি পিকচার দিতে চাই, সেই শেপটার মধ্যে আমরা পিকচারও দিতে পারি। আমার ওয়ার্ক অফলাইন থেকে আমি এখানে একটা পিকচার দিলাম, দেখো একটা পিকচার চলে আসলো। তো এটা একটু চ্যাপ্টার হয়ে আছে, আমি একটু এরকম করলাম, দেখো এখানে কিন্তু পিকচারটা সুন্দর করে আমার এখানে কিন্তু চলে আসলো। ব্যাস এগুলো আমি নিজেদের মতো করতে পারি। ব্যাস এখন আমি এখানে রাখলাম, দেখো এখানে কত সুন্দর করে এই পিকচারটা চলে আসলো। ব্যাস এই শেপের মধ্যে এভাবে আমি পিকচার ইউজ করতে পারি। আবার এখানে আসার পর আমি যদি আমাদের এখানে আমাদের গ্রিনেট এটা আমরা ইউজ করতে চাই, তো এগুলো ইউজ করতে পারি। ব্যাস পরে আমাদের টেক্সচার যদি ইউজ করতে চাই, ধরো টেক্সচার ইউজ করতে পারি। এই ধরো বিভিন্ন ধরনের টেক্সচার দেওয়া আছে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম টেক্সচার ইউজ করতে পারি। মর টেক্সচার আসলে আমরা চাইলে যেখানে আরো বিভিন্ন ধরনের টেক্সচার ইউজ করতে পারি। এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ব্যাস করার পরে এখন এটার পর দেওয়া আছে শেপ আউটলাইন। শেপের আউটলাইনটা কিরকম রাখবো, ধর শেপের আউটলাইনটা আমি ধর শেপের কালারটা একটা কালার দিই শেপের, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে। ধর আমি শেপের আউটলাইনটা রাখবো। এখন আমি যদি শেপ আউটলাইনে আসি, ধরো শেপের আউটলাইনের কালার দিতে পারি। এই শেপে আসবো, এই শেপের আউটলাইনারটা আমরা কালার দিতে পারি। এই শেপ আউটলাইনে আসি, আমি এই যে শেপের আউটলাইনে, এই শেপের আউটলাইনে আমি কিন্তু এভাবে আউটলাইনের কালার দিতে পারি। কিন্তু আউটলাইনের কালার দেওয়ার পর আমাদের মনে হলো যে আউটলাইন গুলো তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি একটু গাঢ় করে দেখবো বিষয়গুলো। আমি যদি শেপগুলো প্রত্যেকটা শেপ সিলেক্ট করে আমি যদি আমাদের শেপ আউটলাইনে এসে উইথটা বাড়াই দিই, তাহলে প্রত্যেকটা শেপের আউটলাইনে এদের উইথটা বাড়াই দিলাম। উইথ বাড়াই দিলে দেখো আমাদের এই শেপগুলো আউটলাইন দেখো এই যে কিরকম চলে আসছে। ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি নিজেদের মতো। এটা আমি দেখলাম শেপের আউটলাইনের বিষয়টা। আবার আমি যদি এই শেপের আউটলাইনে উইথের পরে শেপের আউটলাইন ড্যাশ দিতে চাই, দিতে পারি। তো এগুলো তোমরা নিজেদের মতো দিতে পারো, আমার এগুলো লাগবে না। পরে আমাদের এটার পর দেওয়া আছে কি শেপের ইফেক্ট। আমি প্রত্যেকটা শেপ ধরো সিলেক্ট করলাম, সবগুলো শেপ দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। আমাদের শেপের পেস্ট কিরকম থাকবে, এটা এরকম 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 আমরা এগুলো নিজেদের মতো দিতে পারি। যেটা দিলে এভাবে থাকবে, এটা দিলে এরকম থাকবে, এগুলো দিতে পারি। দেওয়ার পরে এখন আমি আবার এটার পর আমরা যদি আবার আমরা এখান থেকে শেপ ইফেক্টে আসি, শ্যাডো। শেপের নিচে যদি আমরা কোনো শ্যাডো দিতে চাই, ধরো এরকম ভাবে আমাদের এভাবে কিন্তু শ্যাডো দিতে পারি। নিচে এই নিচে শেপগুলো শ্যাডো দিতে পারি। শ্যাডোর পরে রিফ্লেকশন দিতে চাইলে নিচে রিফ্লেকশন দিতে পারি। রিফ্লেকশনের পরে গ্লো দেওয়া আছে, তা আমি প্রত্যেকটা শেপে গ্লো দিব। তাই আমি এখানে আসার পর গ্লোতে আসার পর আমি নিজেদের মতো গ্লো দিতে পারি। তাছাড়া গ্লো অপশন আসার পর আমি চাইলে এই যে ধরো গ্লো দিতে পারি। এই শেপটার গ্লো আমি এখান থেকেও দিতে পারি, বা আমি যদি এখান থেকে সারা ওই গ্লো এর বিষয়টা যে কালার দিতে চাই, কিরকম কালার দিব, সাইজটা কিরকম থাকবে, ট্রান্সপারেন্সি কিরকম থাকবে, ট্রান্সপারেন্সি ধরো আমি এরকম রাখলাম, দিতে পারি ট্রান্সপারেন্সি। পরে সেম এটার পর এই শেপটাও আমরা করবো। সেম এটা সিলেক্ট করে এটা আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এই যে বিষয়গুলা এই কালার দিতে পারি, কিরকম কালার থাকবে। ব্যাস কালার দেওয়ার পরে আমাদের সাইজটা দিতে পারি, এদের সাইজ একটু বাড়াই, এদের সাইজ বাড়াইতে পারি। পরে আমি চাইলে কি করতে পারি, বিষয়টা আমাদের ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি। সেম এটারও সেম এগুলো একটু নিজেদের মতো দেখলেই হবে। এই কালার দিতে পারি, সাইজ বাড়াইতে পারি, এটা সাইজ বাড়াইলাম। তারপর ট্রান্সপারেন্সি কিরকম থাকবে দিতে পারি। ব্যাস এখন ওকে দিই, দেখো প্রত্যেকটা শেপের কিন্তু আমরা কি চলে আসলো, প্রত্যেকটা শেপের কিন্তু এই গ্লো চলে আসলো। এটা আমি দেখলাম সফট ইফেক্ট আমরা চাইলে নিজেদের মতো সফট ইফেক্ট দিতে পারি। পর আমরা বিবেল কিরকম দিব, এদের বিবেল দিতে পারি। বিবেল দিলে এরকম বিবেল চলে আসবে। পর আমরা বিবেলের পর 3D রোটেশন, আমি 3D রোটেশন করতে চাই শেপগুলোকে, এদের 3D রোটেশন করতে পারি, যে এরকম দিলে তাহলে 3D রোটেশন। পর আমরা এগুলো কিন্তু আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস এখন আমি যদি বিষয়গুলো করার পর ধরো আমরা শেপগুলো একটু বড় করি, বড় করার পর আমি যদি এখন আমাদের বাইরে কাজটা রাখি,
তার প্রত্যেকটা শেপ কত সুন্দর করে কিন্তু বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এভাবে আমি চাইলে শেপসের বিষয়গুলো করতে পারি, ড্রয়িং আমাদের গ্রুপের বিষয়গুলো করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ড্রয়িং গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamu alaikum. Shraddha into the company share করব how to use find and replace in MS PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমাদের বিষয়টা করব, সেই ক্ষেত্রে এখন প্রথমে আমরা ফাইন্ডে ক্লিক করব। আমরা ফাইন্ডে ক্লিক করলাম, করার পর এখন আমরা ফাইন্ড করব যে কি ফাইন্ড করব। এখন আমি ধরো কি লিখলাম, ইচ্ছে লিখলাম, আমরা এটা ফাইন্ড করব। লেখার পর আমি যদি এখন আমাদের ফাইন্ড টেক্সট দিই, ধরো এখানে দেখাচ্ছে যে এই জায়গায় ইচ্ছে আছে, ফাইন্ড করে দেখাবে যে কোন কোন জায়গায় ইচ্ছের নামটা আছে। তাছাড়া তোমরা যাই দিবে, আমাদের যে কোনো স্লাইডের মধ্যে ইচ্ছে নাম বা যা দিবে সেটা থাকলে এখানে ফাইন্ড করে দেখাবে। ইচ্ছে যে জায়গায় আছে, এই যে এখানে ইচ্ছে আছে, ফাইন্ড দিলে মানে যেই যে জায়গায় ইচ্ছা আছে সেই জায়গাগুলো সবগুলোর মধ্যে দেখাবে। পরে আমাদের এটার পর দেওয়া হচ্ছে কি আমাদের রিপ্লেস। রিপ্লেস কি কাজ করে, আমি যদি এখানে ক্লিক করে রিপ্লেস দিই, আমি কোনো কিছু রিপ্লেস করতে পারি। ধরো আমরা যেই যে জায়গায় ইচ্ছা আছে সেই জায়গায় কি হয়ে যাবে, ইচ্ছের পরিবর্তে ধরো আমাদের হয়ে যাবে কি নুসরাত। আমি দিলাম, বাস দেওয়ার পরে এখন আমি যখন এটা দিলাম, দেওয়ার পর আমি এখন যদি আমরা আমাদের এটা দেওয়ার পর এই ইচ্ছা হয়ে যাবে নুসরাত। পর আমাদের এখন যদি রিপ্লেস অল দেই, তো যত জায়গা আছে সব জায়গায় বিষয়টা হয়ে যাবে। কিন্তু আমি তারা ফাইন্ড নেক্সট দেই, এদের এই জায়গায় ইচ্ছা আছে, এখন এটা সিলেক্ট করা আছে না। এখন আমি যদি শুধু রিপ্লেস দেই, যেটা সিলেক্ট করা আছে সেটার আমাদের সেই ইচ্ছেটার মধ্যেই কিন্তু আমাদের এই ইচ্ছের পরিবর্তে নুসরাত চলে আসবে। কিন্তু রিপ্লেস অল দিলে ডকুমেন্টে যত জায়গায় ইচ্ছা আছে সব জায়গায় নুসরাত চলে আসবে। কেমন রিপ্লেস অল দেই, এদের 5টা জায়গায় সে পাইছে। আমি যদি এখন এটা ক্লোজ করে ধরো, ইচ্ছের পরিবর্তে নুসরাত হয়ে গেছে। এখানে আমরা যেদিকে আসি ইচ্ছের পরিবর্তে নুসরাত হয়ে গেছে, ইচ্ছের পরিবর্তে এদের নুসরাত হয়ে গেছে। এখানে আসি ইচ্ছের পরিবর্তে নুসরাত হয়ে গেছে। কেন, যেহেতু ই করছি আবার আমরা রিপ্লেস আসার পরে আমি এখন চাই কি আমাদের এই নুসরাতের পরিবর্তে যে যে জায়গায় নুসরাত আছে নুসরাতের পরিবর্তে আবার ইচ্ছে হয়ে যাবে। ব্যাস এখন আমি এই যে এখান থেকে ইচ্ছে দেওয়ার পরে আমি এখন রিপ্লেস অল দিই, সব জায়গায় বিষয়টা হয়ে গেল। ব্যাস ওকে দিই, হওয়ার পর আমি এটা ক্লোজ করি। এখন আমি এখানে আসি, ধরো আমাদের এখানে নুসরাতের পরিবর্তে ইচ্ছে হয়ে গেছে। আবার এখানে আসলে এদের আমাদের এই যে এখান থেকে যে জায়গায় নুসরাত আসছিল সেগুলো নুসরাতের পরিবর্তে কিন্তু ইচ্ছে হয়ে গেছে। তো এটা আমি দেখলাম কি কাজ করে। দেখা পাবো আমরা এখানে কাজটা কি, পরে দেওয়া আছে কি রিপ্লেস ফন্টস। এটা কি কাজ করে, আমি চাইলে ফন্টস রিপ্লেস করতে পারি। তার মানে আমাদের এখান থেকে যদি আমরা আমাদের এই ধরো এই লেখাটা সিলেক্ট করা আছে, আমি যদি এখন আমরা কি করি রিপ্লেস আইসে রিপ্লেস ফন্ট আছি, তো এই লেখাটাগুলোর মধ্যে এই ফন্ট দেওয়া আছে। এখন এই ফন্টের পরিবর্তে রিপ্লেস করে আমরা কোন ফন্টটা দিব, তো এটা আমি দিতে পারি রিপ্লেস করে ধরো আমরা এই ফন্টটা দিব। রিপ্লেস দিয়ে বিষয়টা কিন্তু রিপ্লেস হয়ে গেল। এখন আমরা এটা ক্লোজ করলাম, ক্লোজ করলে দেখো এই যে এই ফন্টটার পরিবর্তে কিন্তু এখানে এরকম ফন্ট চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম, এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো কাজ করতে পারি। ব্যাস এটা আমরা দেখার পরে তা আমরা এভাবেও রিপ্লেস করতে পারি, রিপ্লেস আমাদের ফন্টও রিপ্লেস করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jain. Today I'm going to share how to use select all, select object, selection pane in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে সিলেক্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। তারপর সিলেক্টের বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো আমার সিলেক্ট ছাড়া আমার চ্যানেলে ফাইন্ড রিপ্লেস এর উপর ভিডিও দেওয়া তোমরা দেখতে পারো। তো এখন সিলেক্টের মধ্যে প্রথমে দেওয়া আছে সিলেক্টর। আমি সিলেক্টর দিলে সব বিষয়গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। বা আমি সিলেক্টরের বিষয়টা কন্ট্রোল এ দিয়ে করতে পারি, বা আমি যদি একটা সিলেক্ট করবো কন্ট্রোল প্রেস করে যে বাকিগুলো সিলেক্ট করতে চাই এভাবে করতে পারি। বা আমার এই যে এভাবে যদি আমরা টান দিই তবু আমরা সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা যদি যেভাবে কন্ট্রোল প্রেস করে বলছি করতে পারি, কারণ বলছি কন্ট্রোল এ দিয়া, বা এই যে এখান থেকে আমরা বলছি সিলেক্ট অলের বিষয়টা করতে পারি। সিলেক্ট অল কি, সিলেক্ট অল দিয়ে যত জিনিস আমাদের এদিকে আছে সব সিলেক্ট হয়ে যাবে। পরে আমাদের দেওয়া সিলেক্ট অবজেক্ট, এটা কিন্তু দেওয়া থাকে, এটা দেওয়া থাকলে কি কাজটা আমি আমাদের অবজেক্ট সিলেক্ট করতে পারি। এই যে আমাদের এখানে কিন্তু আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারছি, আর কোনো কিছু সিলেক্ট করতে পারবো না। এটাই হচ্ছে এই সিলেক্ট অবজেক্টের বিষয়টা।
পরে দেওয়া আছে সিলেকশন প্যান। আমি এখানে একটু যদি ক্লিক করে আমি সিলেকশন প্যানের বিষয় করতে পারি। তো এখন দেওয়া আছে মুন 5, পর আমাদের 5 পয়েন্ট স্টার 4, পর আমাদের দেওয়া আছে হার্ট 2। এটা কি কাজ করে, আমি যদি এখান থেকে এটাই যেটা ক্লিক করব সেটাই সিলেক্ট হয়ে যাবে। আমি যদি হাইড অল দিই সব বিষয়গুলো কিন্তু চলে গেল, হাইড হয়ে গেল। মানে আমাদের পরে আবার শো অল দিলে সব শো করবে। এখন আমরা যদি এই মুন 5, মুন কোনটা বলে, চাঁদ যেটা, এই যে এটা মুন, পরে স্টার, পরে যে হার্ট মানে এই যেটা, ব্যাস এগুলো আমি যদি কোনোটার মধ্যে, এগুলোর মধ্যে কোনোটা যদি আমরা কি করতে চাই, হাইড করতে চাই, আমরা সবগুলো হাইড করবো না, আমাদের যেটা যেটা ভালো লাগে করবো। তো আমি এই মুন হাইড করবো। তো যে মুনের এদিকে চোখ খুলা, চোখ বন্ধ করে দিলেই হাইড হয়ে গেল। এই হার্টের চোখ খুলা বন্ধ করে দিলে হাইড হয়ে গেল। এখন স্টার আছে, এটা আমরা চোখ বন্ধ করে দেবো, এটাও হাইড হয়ে গেল। আবার আমরা এইভাবে ক্লিক করেও বিষয়টা করতে পারি, বা সোয়াল দিলে বা হাইডাল দিলে এই যে বিষয়গুলো করতে পারি। এখন আমার মনে হচ্ছে আমি এই হার্টটা এই উপরে নিয়ে আসবো। তো এই যে উপরে নিয়ে আসতে পারি, সবার উপরে আমরা মুনটা সবার লাস্টে নিয়ে যাবো, এটা আমরা সবার লাস্টে নিতে পারি। এগুলো আমি করতে পারি নিজেদের মতো। সেটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে আমি যদি এখন আবার এটা ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে সিলেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।